গল্প গোধূলির লগ্নে তোমার আগমন। লেখনীতে সাদিয়া তাসনিম। অন্তিম পর্ব। চৈত্র মাসের শেষ কটা দিন। বৈশাখ আসতে এখনো 2 দিন বাকি, তবুও গরমের একটা তীব্র অনুভব হচ্ছে। সূর্য ঢলে পড়েছে কতক্ষণ আগেই। বাহিরে বাতাস নেই বললেও চলে। বৈশাখ আসতে 2 দিন বাকি থাকলেও তার আগাম বার্তা এই তীব্র গরম বাতাসই দিয়ে যাচ্ছে। নিষ্ঠুর গরম ছড়িয়ে পড়েছে বাংলার কোনায় কোনায়। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। দিনের শেষ রোদের হলুদাভ আলো আর লালচে আভা মিশে আকাশের বুকটা অনেক আগেই রঙিন করে দিয়েছিল, কিন্তু এখন অন্ধকার হতে শুরু করেছে। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে, আকাশে ততই একে একে ক্ষুদ্র ক্ষুদ্র তারাগুলো জ্বলে হয়ে উঠছে। আকাশে যখন আলো ছিল, চাঁদটা কেবল উঠেছিল, তখন শুকতারাও নিজের স্থানে উদীয়মান হয়েছিল। এরপর সন্ধ্যা নামার সাথে সাথে প্রথমে একটি, তারপর দুটি, তারপর অসংখ্য ছোট ছোট তারার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে রাতের আকাশ। চাঁদ আর তারার আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। এদিকে ধীরে ধীরে শহরের কোলাহল একটু কমতে লাগলো। মালিনী বেগম নিজের রুমে বসে। আজকাল তার শরীরটা কেমন যেন খারাপ খারাপ লাগে। কোনো ভারী কাজ করতে পারেন না তিনি। ভারী কাজ করলেই ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে হয়। কোথাও বসে থাকলে ঝিম মেরে অনেকক্ষণ বসে থাকতে হয় তাকে। একই দৈহিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে আল্লাহ জানে। আজ সকাল থেকে তার ঘাড়টা প্রচুর পরিমাণে ব্যথা করছে। এখনো করছে। উচ্চ রক্তচাপের রোগী যে, হয়তো তার প্রেশারটা বেড়েছে। এই একদিনের অসুস্থতায় তার চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। নির্জীব মলিনতা নেমে এসেছে তার মুখশ্রীতে। মালিনী বেগম 7টার দিকে নিজের রুমে বসে ছিল, ঠিক তখনই রুমের দরজা খুলে ভিতরে আসল চিত্রা। চিত্রাকে রুমের ভিতরে আসতে দেখে তিনি নিজের সকল অস্থিরতাকে লুকিয়ে নিল। চিত্রা ছোট ছোট পা ফেলে তার দিকে এগিয়ে আসল। সে মালিনী বেগমের কাছে এগিয়ে এসে মিহিস্বরে জিজ্ঞাসা করল, ডেকেছেন আন্টি? চিত্রার মুখে আন্টি শব্দটা মালিনী বেগম এখনো মেনে নিতে পারেন না। এই বয়সে এসে ছেলের বউয়ের মুখ থেকে কিনা আন্টি শব্দ শুনতে হবে। মালিনী বেগম নিজের নির্জীবন মুখটা নিয়ে ক্লান্ত দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালো। নিজের মুখে কোনোভাবে বিষাদে ভরা ম্লান হাসি টেনে চিত্রাকে নিজের কাছে ডাকল। এদিকে আসো তো মা। চিত্রা কাচুমাচু করে আস্তে ধীরে মালিনী বেগমের দিকে এগিয়ে আসল। চিত্রা মালিনী বেগমের কাছে আসতে চায় না। সে সবসময় এই স্নেহময়ী মহিলার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। সে কবে থেকে যে মালিনী বেগমের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। শতাব্দ আর তার বিয়ের পরপরই সে যখন মালিনী বেগমকে আন্টি বলে ডাকত, তখন একদিন হঠাৎ মালিনী বেগম তাকে উদ্দেশ্য করে বলেছিল, আন্টি কেন ডাকো মা? তানিশার মতো আম্মুও তো ডাকতে পারো নাকি? মালিনী বেগমের কথাগুলো শুনে সেদিন চুপ ছিল চিত্রা। ছোটবেলা থেকে চিত্রার খালামণি চিত্রাকে নিজের মেয়ের মতো দেখত। চিত্রা বাচ্চা মেয়ে, সে তানিশাকে দেখে তার খালামণিকে আম্মু আর খালুকে আব্বু ডাকা শুরু করলো। চিত্রা যখন বুঝতে শিখল, সে যখন জানতে পারল তার বাবা মায়ের আসল সত্যি, তখন থেকে তার মুখ থেকে আম্মু ডাকটা হারিয়ে গেল। সে জাহেরা বেগমকে খালামণি ডাকা শুরু করলো আর খালুকে আব্বু থেকে খালু। জাহেরা বেগম প্রথম প্রথম চিত্রাকে তাকে আম্মু ডাকতে বলতো, কারণ ততদিনে জাহেরা বেগমও চিত্রার মুখ থেকে আম্মু ডাকে অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন মেয়ের মনের অবস্থা বুঝল তখন আর কিছু বলল না। চিত্রা তার মায়ের সামনে এই 24 বছরে মাত্র 5বার গিয়েছে। হ্যাঁ, মাত্র 5বার। আর বাবা নামক মানুষটার সামনে 2বার। বাবা মা কি চিত্রা কখনো বুঝেনি। সে একটা সময় নিজের খালা খালুর মধ্যে মা বাবাকে খুঁজলেও সময়ের সাথে সাথে সে নিজের জীবনের সত্যটা মেনে নিয়েছে। তার কাছে মা বাবা একটা ট্রমাদায়ক বিষয়। সে বাবা মা নামক শব্দ নিজে বলতে পছন্দ করে না। সে নিজের কাছেই নিজে প্রতিশ্রুতিবদ্ধ, সে কখনো কাউকে আম্মু বাবা বলে ডাকবে না, কারণ এই দুইটা শব্দ তার জীবনটাকে কঠিন করে দেয়। অতীতের বিভীষিকাম দিনগুলো মনে করিয়ে দেয়। চিত্রা যখন মালিনী বেগমকে আন্টি বলে ডাকে, তখন সে মালিনী বেগমের মুখ দেখে বোঝে মালিনী বেগম তার কাছ থেকে কি চাচ্ছে, তবে সে নিরুপায়। তবুও সে নিজের মনকে বুঝিয়ে অনেক ইতস্তত করে মা ডাকার চেষ্টা করেছে, কিন্তু সে বারবারই ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে। সে নিজের অন্তঃস্থলের উচাটন যেন কোনোভাবেই থামাতে পারে না। চিত্রা খুব জেদি প্রকৃতির মেয়ে। তার অন্তর্মুখী জেদটা খুব প্রবল, যার ফলে 7 বছর বয়সের পর থেকে তার মুখে আর মা শব্দটা শোনা যায়নি।
চিত্রা মালিনী বেগমের খাটের কাছে এসে সাইড টেবিলের উপর রাখা ঘড়িটার দিকে তাকালো। ঘড়িতে তখন সন্ধ্যা 7টা। মালিনী বেগমের রুমের জানালা খোলা, তাই বাহিরের হালকা বাতাস রুমের মধ্যে পর্দা ভেদ করে ঢুকে পড়ছে আর রুমটাকে শীতল করার চেষ্টা করছে। বাড়িতে মাত্র 4জন মানুষ থাকায় বাড়ি জুড়ে গম্ভীর নীরবতা। মালিনী বেগম চিত্রাকে খাটের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে চোখ তুলে তাকালো। তিনি একবার নিজের কাঁধে হাত বোলালো। এই যে ঘাড়ের কাছটায় চিনচিনে ব্যথা করছে তার। নিজের চোখ মুখ কুঁচকে ঘাড়ের ব্যথা সহ্য করার চেষ্টা করলেন। তিনি নিজেকে সামলালেন, তারপর চিত্রার দিকে নিজের হাতটা বাড়িয়ে মেয়েটাকে নিজের পাশে বসালেন। চিত্রা কিছু বলল না, সে চুপচাপ বসল। মালিনী বেগম চিত্রার এমন নিষ্পাপ আদুরে আদুরে মুখশ্রীটা দেখে মৃদু হাসলেন। তিনি মেয়েটার মাথা হাত বোলালেন। মেয়েটার চুলগুলো খুব সুন্দর করেই বেণি করা ছিল, তবুও কিছু চুল বেরিয়ে এসেছিল, তাই তিনি সেগুলো পরম যত্নের সাথে নিজের হাতের আদুরে স্পর্শে সেগুলো কানের পিছনে গুজে দিলেন। চিত্রা মাথা নিচু করে নিল। সে মালিনী বেগমের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। তার মস্তিষ্ক তাকে দূরে যেতে বললেও মনটা বলল শতাব্দের মায়ের এমন আদুরের স্পর্শ লুফে নে চিত্রা। মালিনী বেগম চিত্রার প্রতি একটু বেশিই যত্নশীল, যেটা চিত্রাকে তার থেকে দূরে করে দেয়। চিত্রা চায় না কোনে মায়ের ভালোবাসা। সে কখনো মায়ের ভালোবাসার সংস্পর্শে আসতে চায় না। সে নিজের অভ্যাস নষ্ট করতে চায় না। সে যদি এখন আনমনেই মালিনী বেগমের উপর ফুটবল হয়ে পড়ে, তবে অচিরে সে নিজেকে সামলাতে পারবে না। শতাব্দের সাথে তার সম্পর্ক অনেকটা শর্তের উপর। সে নিজেই শতাব্দকে চ্যালেঞ্জ করেছিল সে শতাব্দের থেকে ডিভোর্স নিবে, কিন্তু এখন মালিনী বেগমের এমন স্নেহময় আচারাচরণ তাকে ভীষণভাবে নিজের লক্ষ্য থেকে সরিয়ে আনতে পারে। মালিনী বেগম যখন চিত্রার মাথায় হাত বোলাচ্ছিল, তখন অপ্রত্যাশিত এমন স্নেহের ছোঁয়া পেয়ে চিত্রা নড়েচড়ে উঠল। সে হালকা সরে আসার চেষ্টা করল, ঠিক তখনই মালিনী বেগম নিঃশব্দে হেসে বলে উঠলেন, দিনটা কেমন কাটলো তোমার? চিত্রা মালিনী বেগমের মুখ থেকে কথাটা শুনে মুখ তুলে সে মালিনী বেগমের দিকে তাকালো। রুমে তখন এয়ার কন্ডিশনার চলছে। এয়ার কন্ডিশনারের মৃদু ভনভন শব্দ চিত্রা কাছে ভেসে আসতে লাগলো। সে মালিনী বেগমের দিকে তাকিয়ে হালকা হেসে বলে উঠল, ভালো। মালিনী বেগম মেয়েটার দিকে লক্ষ্য করে দেখলেন মেয়েটার গায়ে একটা সাদামাটা ফুলহাতা সেলোয়ার কামিজ। মাথার মোটা বেনিটা ডান কাঁধে খুবই অযত্নে ফেলে রাখা। মালিনী বেগম মেয়েটার দিকে তাকিয়ে খুব আলতো স্পর্শ করে মেয়েটার খালি যুবতী হাত নিজের বয়স্ক হাতের মধ্যে নিয়ে নিল। মেয়েটার হাত আলতো করে নিজের হাতের মুঠোবন্দি করে নিল। সে চিত্রার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, শতাব্দের সাথে আজ কথা হয়েছে? মালিনী বেগমের কথাটা শুনে চিত্রার মুখে এক অজানা শিহরণ খেলে গেল। তার মুখে কিছুটা ভয়, কিছুটা সংকোচ দেখা দিল। সে তাকে কিভাবে বলবে চিত্রা কখনো শতাব্দ নামক লোকটার খোঁজ খবর নেয় না। সে কি করে বলবে তার ছেলের সাথে চিত্রার সম্পর্কটা স্বাভাবিক না মোটেও? সে চোখ মুখ কুঁচকে নিজের ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁক করে শান্ত কণ্ঠে বলে উঠল, না। মালিনী বেগম চিত্রার উত্তর শুনে হাসলেন। তারপর তিনি ধীর কণ্ঠে বলে উঠলেন, আজ রাতে এখানে ঘুমাবা আমার সাথে? চিত্রা কৌতূহল ভরা দৃষ্টিতে মালিনী বেগমের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে কিছুটা কৌতূহলী কণ্ঠে শুধালো, আঙ্কেল। মালিনী বেগম হাসলেন। তিনি চিত্রার হাতটা নিজের মুঠোবন্দি করে নিয়ে শান্ত কণ্ঠে বললেন, শতাব্দের বাবা গ্রামে গেছে। এই সপ্তাহে আসবে না। জরুরি কাজে বিকালেই হুট করে চলে যেতে হলো তাকে। চিত্রা মালিনী বেগমের কথাটা শুনে হ্যাঁ বলল। এই এক সপ্তাহ যদি সে তার রুমে থাকে, তবে শতাব্দের সামনে কম যেতে হবে, ওর সাথে কম কথা বলতে হবে, তার জন্য এটা বেশ সুবিধার। মালিনী বেগম চিত্রার মুখ থেকে হ্যাঁ শব্দটা শুনে কিছুক্ষণ নিমিলিত আর নিমজ্জিত চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। মালিনী বেগম চিত্রাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সউদ্যমে বেশ শব্দ করে চিত্রার ফোনটা বাজতে লাগলেও চিত্রা এক পলক মালিনী বেগমের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে বলে উঠল, হ্যাঁ ছোঁয়া বল। রাজশাহীর বেশ নামকরা এক রেস্টুরেন্ট, নীলাচল লাউঞ্জ রেস্টুরেন্টকে সবাই এক নামে চেনে। সুবিশাল কাচের জানালার ভিতর দিয়ে দেখা যায় দূরের পদ্মা নদীর জলরাশি। রেস্টুরেন্টটা বেশ সুন্দর। রেস্টুরেন্টে ঢুকলেই প্রথমে মৃদু মিউজিকের শব্দ কানে আসে। প্রতিটি টেবিলের উপর রাখা সুগন্ধি মোমবাতি,
যার গন্ধ আর আলো রেস্টুরেন্টের পরিবেশ আরো সুন্দর করে দেয়। এই রেস্টুরেন্টের লাউঞ্জের এক কোণে দেয়ালের গা ঘেঁষে এসির নিচে থাকা একটা টেবিলে একা বসে আছেন সাহেরা চৌধুরী। সাহেরা চৌধুরী টেবিলে বসে কারোর জন্য অপেক্ষা করছে। তার চোখে চশমা, ঠোঁটে বেশ গাঢ় লিপস্টিকের পরতো। তার পরনে একটা শাড়ি, গাঢ় বেগুনি রঙের শাড়ির উপর রূপালি জরির কাজ করা। সাহেরা চৌধুরীর গলায় হীরার নেকলেস, কানে তার হীরার ছোট্ট ছোট্ট দুল, দু হাতে একাধিক চুড়ি, সবগুলো হীরা আর সোনার মিশ্রণে তৈরি। টেবিলের উপর থাকা মোমবাতির সোনালি আলোয় তার হাতের চুড়িগুলো ঝলমল করে উঠছে। সে একটু আগে নিজের জন্য একটি অ্যাপেল মিন্ট জুস অর্ডার করেছে এবং এখন সে ছোট চুমুক দিয়ে সেটা উপভোগ করছে। টেবিলের পাশে গ্লাস টপ ওয়াটার বোতলে হালকা হালকা পানির কোনা জমেছে। রাত ঠিক 8টা বাজে। ঘড়ির কাটায় কাটায় 8টার ঘরে 1 মিনিটও কম না, আবার 1 মিনিটও বেশি না। ঠিক 8টার সময় রেস্টুরেন্টে ঢুকলো আব্রাহাম। উঁচু লম্বা গড়নের ছেলেটার গায়ে হালকা ধূসর রঙের শার্ট আর গাঢ় নীল প্যান্ট। আব্রাহাম রেস্টুরেন্টে ঢুকে ঠিক দরজার সামনে দাঁড়িয়ে একবার সাহেরা চৌধুরীর অবস্থানটা দেখে নিল, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে সাহেরা চৌধুরীর ঠিক সামনে রাখা চেয়ারে বসল। সে সাহেরা চৌধুরীর কাছ থেকে বসার জন্য কোনো প্রকার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না। সে কোনো ভনিতা ছাড়াই একবার সাহেরা চৌধুরীকে ভালো করে দেখে নিল। আব্রাহাম চেয়ার টেনে বসতে না বসতেই সাহেরা চৌধুরী নিজের চোখের চশমাটা খুলে টেবিলের উপর রাখল। তিনি আব্রাহামের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, তোমার কাজ তো আমি করে দিয়েছি। তুমি আমার কাজটা ঠিক কবে করবে? সাহেরা চৌধুরী একজন দুর্দান্ত অ্যাডভোকেট। তার কথাগুলো এতটাই ধীর আর রুক্ষ যে বলার বাহিরে। তার কথার গভীরতা এমন যে কারোর হাড় কাঁপিয়ে দিতে পারে। তবে যে কেউ আর আব্রাহাম মির্জা এক নয়, তাই তো সাহেরা চৌধুরীর কোনো কথার কোনো প্রভাব তার উপরে পড়ল না। বরং সাহেরা চৌধুরীর কথাগুলো শুনে আব্রাহাম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর পাশে দাঁড়িয়ে থাকা একজন ওয়েটারকে শান্ত গলায় ডাক দিল। ওয়েটারটা তার কাছে আসতেই আব্রাহাম শান্ত গলায় বলে উঠল, 1 কাপ ব্ল্যাক কফি দিন, তবে সুগার ফ্রি। ওয়েটারটা আব্রাহামের অর্ডার নিয়ে চলে যেতেই আব্রাহাম চোখ ঘুরিয়ে সাহেরা চৌধুরীর দিকে দিয়ে শান্ত স্বরে তবে তাচ্ছিল্যের সহিত বলে উঠল, এক সন্তানকে জন্মের পর থেকে 2 চোখ সহ্য করতে পারেন না, কিন্তু অন্য জনের জন্য পরাণ জ্বলে যায় আপনার। বা আব্রাহামের এমন তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে সাহেরা চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে আসল। সাহেরা চৌধুরীর ঠোঁট কেঁপে অঠল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। চোখ রাগে লাল হয়ে গেল, তবুও তিনি নিজের রাগকে সংযত করার চেষ্টা করল। রাগে সাহেরা চৌধুরীর ঠোঁট একটুও কাঁপল না, কিন্তু তার হাতের আঙুল শক্ত হয়ে যাওয়ার ফলে হাত দুটো একসাথে বাড়ি খেল। হাতে থাকা চুড়িগুলো শব্দ করে উঠল। আব্রাহাম বেশ শান্ত দৃষ্টিতে সব দেখতে লাগলো, তবে তার শান্ত দৃষ্টিকে পাত্তা না দিয়ে সাহেরা চৌধুরী বেশ কঠিন কণ্ঠে বলে উঠল, তুমি আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলার কে? শোনো, আমি যা করেছি তা ভালোর জন্য করেছি। আমাদের সমাজের বহু মানুষ এমন কাজ করে। সমাজ? আব্রাহাম সাহেরা চৌধুরীর মুখ থেকে সমাজ শব্দটা শুনে নিজেও মনে মনে একবার সমাজ শব্দটা আবরালো। আব্রাহাম দেখল ওয়েটার তার কফি নিয়ে টেবিলের দিকে এগিয়ে আসছে। আব্রাহাম সাহেরা চৌধুরীর দিক থেকে চোখ ঘুরিয়ে ওয়েটারের দিকে তাকালো। ওয়েটার একটা স্নিগ্ধ হাসি উপহার দিয়ে আব্রাহামকে 1 কাপ ব্ল্যাক কফি দিল। আব্রাহাম কফির কাপ হাতে নিয়ে সেটিতে একটা চুমুক দিয়ে ঠান্ডা স্বরে বলে উঠল, সমাজ? যেই সমাজের কথা ভেবে চিত্রাকে জন্মের আগেই সরিয়ে ফেলার কথা ভেবেছিলেন, যার জন্য চিত্রার অস্তিত্ব এতদিন ধরে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন আপনি, এই সমাজ আর সমাজের মানুষের জন্য এখন বাহিরের লোকজন জানে না অ্যাডভোকেট সাহেরা চৌধুরীর ঘরে শুধু এক ছেলে নয়, বরং চিত্রা নামক এক মেয়েও আছে। জানেন আপনি আপনার এই সমাজের দোহাই দেওয়ার জন্য চিত্রার জীবনটা জাহান্নামে পরিণত হয়েছে। জানেন আপনি? আব্রাহাম শেষের কথাগুলো একটু জোর দিয়ে শব্দ করে বলে উঠল। রেস্টুরেন্টে বসা আশপাশের কয়েকজন ভদ্রলোক আর চোখে তাদের টেবিলের দিকে তাকালো। আব্রাহামের কথাগুলো শুনে সাহেরা চৌধুরীর মুখে কোনো ভাবভঙ্গির পরিবর্তন হলো না, বরং সে কাটকাট গলায় বলে উঠল, চিত্রার জন্ম আমার জীবনের একটা বড় ভুল ছিল। আমি তাকে কখনোই পৃথিবীতে আনতে চাইনি, কিন্তু আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছিলাম সেখানে ওকে নষ্ট করে দেওয়া সম্ভব ছিল না। আব্রাহাম তার কথা শুনে নিজের চোয়াল শক্ত করে নিল।
সাহেরা চৌধুরী কথাগুলো বললে আব্রাহামের কপালের শিরাগুলো ফুলে উঠল। সাহেরা চৌধুরী আব্রাহামের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে স্থির কণ্ঠে বলে উঠল, শোনো আব্রাহাম, আমি এখানে তোমার সাথে চিত্রাকে নিয়ে কোনো প্রকার কথা বলতে আসেনি। আমি তোমার কাজ করে দিয়েছি, এবার তোমার পালা। বলো আমার ছেলে কোথায়? আব্রাহাম সাহেরা চৌধুরীর কথাগুলো শুনে মুচকি হাসে বলে উঠল, এত তারা কিসের? আগে আমার কথাগুলো শুনুন। আপনি তো ভারী ডেঞ্জারাস মহিলা। আপনাকে পৈপি করে নিষেধ করলাম আমার পিছনে খেলা করার চেষ্টা করবেন না, কিন্তু কি করলেন? আমি কে সেটা জানার জন্য আমার পিছনে লোক লাগিয়ে রাখলেন। অ্যাডভোকেট সাহেরা চৌধুরী এবার চোখ তুলে আব্রাহামের দিকে তাকালো। শীতাতাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্টের মধ্যে এই প্রথম তার কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা দেখা দিল। সে তিনজন লোককে লাগিয়েছিল আব্রাহামের পিছনে, কিন্তু সবাই কাজ শুরুর 12 ঘন্টা মধ্যে উধাও হয়ে যায়। কিভাবে উধাও হয় তিনি জানেন না। এদিকে সাহেরা বেগম যখন নিজের কথাগুলো ভাবছিল, তখন আব্রাহাম সেটা দেখে সাহেরা চৌধুরী চোখের আড়ালেই মৃদু হাসি হাসল। সাহেরা চৌধুরী আব্রাহামের কথাটা অস্বীকার করে নিখুঁত মিথ্যা বলে উঠল, কি সব বলছো? আমি কেন লোক লাগাতে যাব? শোনেন মিসেস সাহেরা চৌধুরী, ভবিষ্যতে আমার সাথে ডাবল গেম খেলার চেষ্টা করবেন না। সাবধান, আপনার পাঠানো লোকগুলো সব আমার হেফাজতে। তো আমার সামনে এত নিখুঁত মিথ্যা বলে লাভ নেই কোনো। সাহেরা চৌধুরী আব্রাহামের কথা শুনে দাঁতে দাঁত পিষলেন। তারপর তিনি আব্রাহামের চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুমি কে আব্রাহাম? আমি কে সেটা না হয় পরেই জানলেন। আগে আমার কথা শোনেন। আপনার ছেলেকে খোঁজার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু আপনি যদি সব সত্যি না বলেন তবে আমি আগাবো কি করে? আমি যতটুকু জেনেছি তা হলো আপনি বর্তমানে যে কেসটা নিয়ে লড়ছেন সেটার জন্যই আপনার ছেলেকে উঠিয়ে নেওয়া হয়েছে মিসেস। সাহেরা চৌধুরী চুপচাপ আব্রাহামের কথাগুলো শুনল, তারপর টেবিলের উপর থাকা পানির গ্লাসটা মুখে তুলে তাতে একবার চুমুক দিল। পানিটা অল্প খেয়ে সাহেরা চৌধুরী পানির গ্লাসটা নিচে নামিয়ে রাখল। একটু শব্দ হলো, কিন্তু আব্রাহাম তাতে ভ্রূক্ষেপ করল না। সাহেরা চৌধুরী নিজের কাজটা শেষ করে নিজের কণ্ঠে কৌতূহল মিশিয়ে বলে উঠল, আমাকে ব্যবহার করে কি লাভ হয়েছে তোমার? তোমার আসল উদ্দেশ্য কি আব্রাহাম? আব্রাহাম সাহেরা চৌধুরীর কথাগুলো শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে গলা কঠিন করে বলে উঠল, আপনি আমার কাজ করে দিয়েছেন আর আমি আপনার কাজটা করে দিব, এর থেকে বেশি কিছু আপনাকে জানানোর প্রয়োজন মনে করছি না আমি। আজ যে কারণে আপনাকে ডাকা তা ভালো করে কান খুলে শুনে রাখুন মিসেস সাহেরা চৌধুরী, শোনেন, আমার উপর একদম গোয়েন্দাগিরি করতে আসবেন না। এরপরে যদি আপনি আমার পিছনে একটা লোকও লাগিয়েছেন, আমার রবের কসম সেই দিনই আমি আপনার ছেলেকে খোঁজা বন্ধ করে দিব। আমি চাই আপনার ছেলেকে বাঁচাতে এক সন্তানকে তো মেরে দিয়েছেন, আশা করি অন্য একজনকে ধুকে ধুকে মরতে দিবেন না। আমাকে শান্তিতে আমার কাজটা করতে দিন। আব্রাহাম কাটকাট গলায় কথাগুলো বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সাহেরা চৌধুরী নিজের জায়গায় চুপটি করে বসে রইল। ছেলের জন্য মায়ের মনটা হুহুঙ্কার করে উঠল। তার চোখটা নিজের অজান্তেই ঝাপসা হয়ে আসল। রাত তখন প্রায় 8:30। আয়াতের বাড়ির সকলে ডাইনিং টেবিলের এসে উপস্থিত হয়েছে। আয়াতের রান্নাঘরের পাশে 6 চেয়ারওয়ালা গ্লাস টপ টেবিল। ডাইনিং টেবিলটা সাজানো গরম গরম সাদা ভাত, মাংস, ডাল আর ইলিশ মাছ ভাজা। এই ভাজি করা ইলিশ মাছের গা দিয়ে সরিষার তেল গড়িয়ে গড়িয়ে পড়ছে। ইলিশ মাছটা বেশ কড়া করে মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজা, যার ফলে শুকনো মরিচ আর পেঁয়াজের সুবাস বের হচ্ছে। আয়াত নিজের রুম থেকে বের হয়ে খাবার টেবিলে এসে বসতেই তার মা শানু বেগম তার প্লেটে সাদা ভাত বেড়ে একটা চামচ দিয়ে ভাজি করা ইলিশ মাছ তুলে আয়াতের প্লেটে দিল। আয়াতের এমন কড়া করে মাছ ভাজা দেখে চোখ চকচক করে উঠল। শানু বেগম প্লেটটা আয়াতের দিকে দিতে দিতে শীতল কণ্ঠে বলে উঠলেন, আজ সন্ধ্যায় ফ্রিজে দেখলাম ইলিশ আছে, তাই তোর পছন্দ মতো কড়া করে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করেছি, খেয়ে দেখ কেমন লাগে। আয়াত চুপচাপ বসে তার মায়ের কথাগুলো শুনল। তার মা প্লেটটা তার সামনে রাখতেই মাছের উদ্ভট গন্ধ তার নাকে এসে লাগল। আয়াতের নিজের অজান্তেই তার নাক সংকুচিত হয়ে গেল। সে নিজের নাকটা কুঁচকে সিটকে নিলে। সে এবারও নিজেকে শান্ত করার চেষ্টা করল। একবার, দুবার, এরপর আস্তে আস্তে সে নিঃশ্বাস নিতে চেষ্টা করল।
আয়াত নিজেকে শান্ত করে, গন্ধ সহ্য করার চেষ্টা করে, হাত দিয়ে ধীরে ধীরে মাছটা ভাতের সঙ্গে মিশিয়ে যেই না মুখে তুলল সেই তার গুলিয়ে উঠল। ভাত গলা দিয়ে নামার আগেই তার মুখটা যেন কোনো তরল পদার্থে ভরে উঠল। তার কাছে মনে হলো তার শ্বাসটা আটকে যাচ্ছে, তার বুকটা ভারী হয়ে আছে, আর পাকস্থলীতে জ্বালাপোড়ার সৃষ্টি হচ্ছে। তার কাছে মনে হচ্ছে তার নাতিভুঁড়ি সব গলা পাকিয়ে যাচ্ছে। পেটের মধ্যে একটা স্রোতের সৃষ্টি হয়েছে এবং যেটা তার গলা বেয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছে, এবং ঠিক সেই মুহূর্তে আয়াত মুখে হাত চাপা দিল। সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। আয়াত ছুটল ওয়াশরুমের দিকে। শানু বেগম মেয়ের এমন অবস্থা দেখে কেঁপে উঠেন। তিনি মেয়ের পিছনে ছুটতে ছুটতে বলে উঠলেন, কি হয়েছে আয়াত? আয়াত ওয়াশরুমের যাওয়ার সুযোগটুকু পেল না, তার আগেই বেসিনে সারাদিনে অল্প স্বল্প যা খেয়েছে তার সবটা উগরে দিল। বেশ কয়েকবার ওয়াক ওয়াক করার পরে আয়াত স্থির হল। শানু বেগম বেসিনের পাশে দাঁড়িয়ে মেয়ের মাথায় পানি ছিটিয়ে দিতে দিতে বলে উঠল, কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে। বাবাকে কল দিব? বলবো এসে ডাক্তারের কাছে নিয়ে যেতে? শানু বেগম কথাগুলো বললেও আয়াত কিছু বলতে পারছে না। সে শুধু চোখ মুখে বারবার পানি দিচ্ছে। আয়াত যখন নিজের কাজে ব্যস্ত ঠিক তখনই আয়াতের বোন বলে উঠল, আম্মু আপুর মনে হয় পেট খারাপ হয়েছে। পেট খারাপ হতে যাবে কেন? ও কি তোর মতো উল্টোপাল্টা কিছু খায় নাকি? শানু বেগম ছোট মেয়ের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে কথাগুলো বলে উঠল। আয়াত বেসিনের সামনে দাঁড়িয়ে আবারও মুখে পানি দিল। সে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। তার বুক ভীষণ গতিতে উঠানামা করছে। সে একটু থেমে থেমে বমি করছে। মেয়ের এমন অবস্থা দেখে শানু বেগম তার পিঠে হাত রাখল। বারবার পিঠে হাত বোলাতে লাগল। মেয়ের উথালপাথাল শরীরটিকে একটু স্থির রাখার চেষ্টা করতে লাগল তিনি। হসপিটালের করিডোরে বসে আছে চিত্রা। শোকের ছায়ায় কাতর হয়ে আছে মেয়েটা। এইটুকু সময়ে চোখ মুখের কি অবস্থা! তার ঠিক পাশেই ছোঁয়া, বিপাশা বসে আছে। ইমন, অর্ণব আর আদ্রিয়ান ডাক্তারের সাথে কথা বলছে। সকলে নিজেদের খুব শান্ত রাখার চেষ্টা করলেও আদ্রিয়ান যেন নিজেকে শান্ত রাখতে পারছে না, তার অবস্থা খুবই ব্যগ্র। বারবার ফোনে কারোর সাথে ঊর্ধ্ব গলায় কথা বলছে তো নিজের কপালে অসংখ্য ভাঁজ নিয়ে করিডোরে হেঁটে বেড়াচ্ছে। চিত্রা সেদিকে লক্ষ্য করলেও বিষয়টাতে তেমন গুরুত্ব দিল না, অবশ্য তার কোনো বন্ধুই বিষয়টা লক্ষ্য করল না। তারা যদি একটু আদ্রিয়ানকে লক্ষ্য করত তবে বুঝত লোকটার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তা। চিত্রা নিজের রক্তাক্ত হাতের দিকে তাকালো। রক্তে লাল হয়ে গেছে তার হাত। বিপাশা আর ছোঁয়ার গায়ে রক্তে থোক থোক দাগ লেগে আছে, তবে চিত্রা আগে অনেক বেশি পরিমাণে। আধ ঘন্টা আগেও সবটা ঠিকঠাক ছিল। সবটা। কিন্তু কি থেকে কি হলো চিত্রারা কেউ বুঝে উঠতে পারল না। কাল পহেলা বৈশাখ বলে আজ ভার্সিটিতে তেমন একটা ক্লাস হয়নি। চিত্রারা সকলে প্রথম দুইটা ক্লাস করে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল তাদের চিরপরিচিত ক্যান্টিনে যাওয়ার জন্য। ইমন আর অর্ণব প্রথম ক্লাস করে বের হয়ে এসেছিল কারণ নাকি তাদের এখন পুরো ভার্সিটি টহল দিয়ে বেড়াতে হবে। কে কি করছে তা সিনিয়র হয়ে দেখতে হবে ইত্যাদি ইত্যাদি। এই সব কিছুই যে দুইটার বাহানা ছিল মেয়েরা বুঝতে পেরেছিল, কিন্তু তারা কিছু না বলেই দুইটাকে যেতে দিয়েছিল। মেয়েটা ক্লাস শেষ পা বাড়িয়েছিল ক্যান্টিনের উদ্দেশ্য। নিচে নামার জন্য লিফটের সাইডে তখন বেশ ভিড়, এখান থেকে যেতে গেলে লাইন দিয়ে যেতে হবে। বেশ সময় লাগবে, তাই তারা তাড়াতাড়ি যাওয়ার জন্য সিঁড়ি বেছে নিয়েছিল, কিন্তু এই সিঁড়ি যে তাদের কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানত। সিঁড়ি থেকে নামতে গিয়ে আয়াতের পা পিছলে গেল। তারপর সকলের ধরাছোঁয়ার আগে সে গড়িয়ে গেল। চিত্রারাদের সামনে সে সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ল। চিত্রারা কিছু বুঝে ওঠার আগে আয়াত নিচে। চিত্রারা ছুটে আসল নিচে নামতেই তারা আয়াতের রক্তমাখা নিথর দেহটা পড়ে থাকতে দেখেই স্থির হয়ে গেল। মেয়েটার পেটের নিচ থেকে গড়গড় করে তরল রক্ত গড়িয়ে পড়ছিল তখন। আয়াতের এমন অবস্থা দেখে উপস্থিত সকলে মৃদু মৃদু কেঁপে উঠল। চিত্রাও বাদ গেল না। চিত্রা কম্পিত পায়ে আয়াতের দিকে দৌড়ে আসল, তাকে নিজের পায়ের উপর তুলে নিল। মেয়েটাকে সে ছোটবেলা থেকে চেনে, চোখের সামনে তার প্রাণপ্রিয় বান্ধবীর এমন অবস্থা দেখে চোখ থেকে টুপোটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বিপাশা ততক্ষণে ইমনের কাছে কল করে দিয়েছে। ছোঁয়া দৌড়ে এসে আয়াতের মুখের হাত দিয়ে তাকে ডাকতে লাগলো, কিন্তু মেয়েটা তো নিথর হয়ে পড়ে আছে। অসময়েও সিঁড়ি উপরে আলো জ্বলছে।
লাইটের মৃদু আলোয় চিত্রা দেখতে পেল আয়াতের কপাল কেটেও রক্ত পড়ছে, তাই সে তাড়াতাড়ি নিজের দুহাতে দিয়ে তার রক্ত চেপে রাখার চেষ্টা করল। মেয়েটার ঠোঁট দুটোর মাঝে হালকা ফাঁকের সৃষ্টি হলো, যার মাধ্যমে যে বারবার আয়াতকে নাম ধরে ডাকছে। তার দুচোখের কোণা থেকে কিছু সময় পরপর উষ্ণ পানি গড়িয়ে পড়ছে। ততক্ষণে আশেপাশে শোরগোল তৈরি হয়েছে। আদ্রিয়ান সবেমাত্র ক্লাস শেষ করে বের হয়েছিল, কিন্তু সিঁড়ির নিচে এত শোরগোল দেখে কৌতূহল নিয়ে সেদিকে ছুটে আসল। ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করতেই তার রক্ত জমে যায়। আয়াতের রক্তমাখা নিথর দেহটা তার হৃদয় কাঁপিয়ে তোলে। দৃশ্যটা দেখে সে প্রথমে নিজের চোখ বন্ধ করে নিল, তারপর তোরাক করে নিজের চোখ খুলল। সে কম্পিত পায়ে মেয়েটার দিকে ছুটে আসল। আদ্রিয়ান ছুটে এসে আয়াতের মাথার সামনে বসল। চিত্রা অবাক হয়ে আদ্রিয়ানকে দেখল। চিত্রাকে সরিয়ে আদ্রিয়ান আয়াতের মাথা নিজের পায়ের উপর নিল। চিত্রা সবটা দেখল। আদ্রিয়ান উন্মাদের মতো মেয়েটার মুখ ছুঁয়ে দেখতে থাকলো, তাকে ডাকতে লাগলো। আদ্রিয়ানের এত ব্লাডিং হতে দেখে তার আত্মা কেঁপে উঠল। আদ্রিয়ানের চোখ থেকে তখন অশ্রুও গড়িয়ে পড়তে থাকে। আদ্রিয়ানের অশ্রু ঝরা চোখের দিকে চিত্রা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর সে নিজেকে সামলে আয়াতকে ডাকতে লাগলে। ততক্ষণে ইমন আর অর্ণব ছুটে এসেছে। আদ্রিয়ান নিজেকে শান্ত করে সে আয়াতের নিথর দেহটা কোলে তুলে নিল। আদ্রিয়ান এখন কি করবে তা বুঝতে পারতেই ছোঁয়া আর বিপাশা আদ্রিয়াকে আয়াতকে নিতে সাহায্য করল। সে কম্পিত পায়ে মেয়েটাকে নিয়ে নিজের গাড়ির দিকে ছুটে গেল। আদ্রিয়ানের পিছন পিছন ছুটে আসল অন্যরাও। তারা সকলে মিলে আয়াতকে হসপিটালে নিয়ে আসল। হাসপাতালের অন্যান্য করিডরগুলোতে শোরগোল চললেও চিত্রারা যেখানে বসে আছে সেখানে একদম থমথমে নিস্তব্ধ পরিবেশে। সাদা আলোয় মোড়ানো বেসরকারি হসপিটালের লম্বাটে করিডোরের নীলচে বেঞ্চেতে বসে আছে চিত্রা। তার ঠিক পাশেই ছোঁয়া আর বিপাশা। তিনজনের মুখেই আতঙ্ক আর অস্থিরতা দেখা যাচ্ছে। ছোঁয়া নিজের চোখ আধবোজা করে রেখেছিল। সে আধবোজা চোখটা একটু খুলল, তারপর আবারও চোখ দুটো বন্ধ করল। চিত্রার কাঁপতে থাকা হাতের ওপর আয়াতের লেগে থাকা রক্ত অনেক আগেই জমে গেছে, শুকিয়ে কেমন কালো কালো হয়ে গেছে যেন। বিপাশার গায়েও রক্তের দাগ, হলুদ কামিজে থোকা থোকা লাল দাগ। ছোঁয়ার গায়ে তেমন রক্ত নেই। সে বারবার নিজেকে শান্ত করে নিজের চোখের পানি মুছছে, তবুও কান্না থামে না। 1 ঘন্টা আগেও সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো? হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে বসে থাকতে সকলেই রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা ঘন্টা পেরিয়ে মিনিটে যাচ্ছে, আবার মিনিট পেরিয়ে সেকেন্ডে, কিন্তু অপারেশন থিয়েটারের দরজা খোলার কোনো নাম গন্ধই নেই। আদ্রিয়ান অস্থির পায়ে পায়চারি করছে আর কারোর কাছে কল দিচ্ছে। সবাই যখন নিজেদের মনের মধ্যে তীব্র চিন্তা নিয়ে বসেছিল, ঠিক তখনই আচমকাই অপারেশন থিয়েটারের দরজাটা খুলে গেল। সাদা অ্যাপ্রন পরে ভিতর থেকে এক ডাক্তার বের হয়ে আসল। ডাক্তার ইমনদের সামনে এসে দাঁড়ালেন। চিত্রা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। ডাক্তারের মুখভঙ্গি দেখে চিত্রারা কিছু আঁচ করতে পারল না। ভিতরে কি হচ্ছে? আয়াতের এখন কি অবস্থা? ইত্যাদি ইত্যাদি হাজারো প্রশ্নের মুখোমুখি হয়ে ডাক্তার যেন চুপ হয়ে গেলেন। ডাক্তার তাদের কাছে এসে সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, এখানে কে কে আছেন? পেশেন্টের হাজবেন্ড আছেন কি? চিত্রা ডাক্তারের কথাটা শুনে নিজের চোখমুখ কুঁচকে নিল। ইমন, অর্ণব, ছোঁয়া আর বিপাশা সকলে একবার একে অপরের দিকে তাকালো। ঠিক তখন আদ্রিয়ান সকলকে ঠেলে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। সে ডাক্তারের সামনে গিয়ে বলে উঠল, কি অবস্থা ওর? আমি ওর স্বামী। আদ্রিয়ানের মুখ থেকে কথাটা শুনে সকলে অবাক, হতভম্ব হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইল। চিত্রার কানে আদ্রিয়ানের কথাটা আসতেই তার মাথায় বাজ পড়ল। আয়াত তো কখনো বলেনি সে বিবাহিত। আর আদ্রিয়ান স্যার হাজবেন্ড। যেই লোকটাকে সে পছন্দ করে সে নাকি আয়াতের স্বামী। না, আদ্রিয়ান আয়াতের স্বামী হতে পারে না। চিত্রা নিজের টলমটলে চোখ নিয়ে সামনের দিকে তাকিয়ে রইল। আদ্রিয়ানের কথাটা শুনে ডাক্তার নিচু স্বরে বলে উঠল, শুনুন মিস্টার আদ্রিয়ান। মিস্টার আদ্রিয়ান, পেশেন্ট এখন আগের থেকে অনেকটা স্টেবল। কিন্তু ডাক্তার নিজের কথা শেষ করতে পারল না, তার আগে চিত্রা বাদে সবাই তার দিকে এগিয়ে আসল। ইমন ডাক্তারের চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, কিন্তু কি ডাক্তার? আপনি বললেন ভালো আছে, এর মধ্যে আবার কিসের কিন্তু? অর্ণব একটু অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল।
ডাক্তার তাদের দুইজনের দিকে একটু তাকালো, তারপর আদ্রিয়ানের দিকে নিজের সমস্যা মনোযোগ দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, মিস্টার আদ্রিয়ান, আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। মাত্র 2 মাসের। দুর্ভাগ্যবশত দুর্ঘটনার ফলে বাচ্চাটি অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নষ্ট হয়ে গেছে। ডাক্তারের কথাটা শুনে প্রথমে কেউ কিছু বুঝে উঠতে পারল না। তারা বিষয়টা কিভাবে মেনে নিবে বুঝতে পারছে না। চিত্রার মাথাটা ঘুরে গেল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব মেলাতে লাগলো। আচমকাই তার মনে পড়ল একবার সে আয়াতকে কল করেছিল, কিন্তু তার কল একটা ছেলে মানুষ তুলেছিল। লোকটা যে কে চিত্রা তা এখন বুঝতে পারল। ছোঁয়াসহ ফ্যালফ্যাল চোখ করে তাকিয়ে থাকলো আদ্রিয়ানের দিকে। তারা সকলেই আদ্রিয়ানের চোখ থেকে টুপোটুপ করে 2 ফোঁটা পানি পড়তে দেখল। ইমনের মুখ থেকে বেরিয়ে আসল অস্ফুট কথা, কি, বাচ্চা মানে ওর বাচ্চা মারা গেছে। ডাক্তার আবারও বলতে উঠল, পেশেন্টের জ্ঞান ফিরতে সময় লাগবে। কতক্ষণ লাগবে? আদ্রিয়ান কাপা কাপা কণ্ঠে কথাটা জিজ্ঞাসা করল। নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আদ্রিয়ান ডাক্তারের সাথে কথা বলছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। চিত্রা তার দিকে তাকিয়ে থাকার ফেলে দেখল। আদ্রিয়ানের ফোনের স্ক্রিনে লেখা আলফা ম্যান কলিং, এটা চোখে পড়ল। চিত্রা নিজের চোখের পানি মুছল। সে উঠে দাঁড়ালো। সকলে যখন ডাক্তারের সাথে কথা বলায় ব্যস্ত, তখন সে ছোট ছোট পায়ে হসপিটাল থেকে বেরিয়ে আসল। চিত্রা আস্তে আস্তে 3 তলা থেকে নিচে নেমে গেল। চিত্রা সোজা হয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। সে যদি একটি বার ঘাড় ঘুরিয়ে তার ডান পাশে তাকাতো, তাহলে সে নিজের পরিচিত আরো 2জন মানুষকে হসপিটালের ভিতরে প্রবেশ করতে দেখত। চিত্রার যখন হসপিটালের এসেছিল তখন আকাশে মেঘ ছিল, কিন্তু কখন যে বৃষ্টি শুরু হয়েছিল তার চিত্রা বুঝতে পারেনি। চিত্রা হসপিটাল থেকে বের হয়ে সোজা রাস্তা ধরে হাঁটতে লাগলো। তার গায়ে বৃষ্টির ফোঁটাগুলো পড়লেও সে সেগুলোর গুরুত্ব দিল না। আজ বৃষ্টি থামার কোনো নাম নেই মনে হয়। চিত্রা আধঘণ্টা ধরে এই ঝুম বৃষ্টিতে রাস্তার পায়ে দিয়ে হেঁটে যাচ্ছে। মনের মধ্যে চেপে রাখা যন্ত্রণায় তার বুকটা কেঁপে কেঁপে উঠছে। মাঝে মাঝে মেঘের গর্জন চিত্রার কানে আসলেও সে সেদিকে লক্ষ্য কান দিচ্ছে না। আজ মেঘ ডাকার ফলে তার ভয় করছে না। সে তো হাঁটছে নীরবে, নিথর হয়ে, অবচেতন মন নিয়ে। তার গায়ে বৃষ্টির পানি লাগছে। খুব বেশি পরিমাণে লাগছে। এখনো সন্ধ্যা নামেনি, কিন্তু তবুও চারপাশ অন্ধকারে নিমজ্জিত। আশেপাশের গাছগুলো বৃষ্টিতে ভিজে সতেজ হয়ে উঠছে। চিত্রার শরীরের প্রতিটা ভাঁজে বৃষ্টির পানি লাগছে। কপালের চুলগুলো কপালে আটকে আছে পানির কারণে। চিত্রার দেহে অজানা এক কাঁপুনি। চোখে অজস্র কষ্ট। চিত্রার রক্তমাখা জামার উপর বৃষ্টির ফোঁটা পড়তেই সেখানে জমে থাকা আয়াতের রক্তের লালচে দাগগুলো ধীরে ধীরে মোমের মতো গলে যেতে লেগেছে। সাদা কামিজের ফলে সেটা ভিজে জামার কাপড় চেপে তার গায়ের সাথে লেগে আছে। বাহিরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা তার দেহ কেঁপে কেঁপে উঠছে। চিত্রার বারবার মনে পড়ছে সেই মুহূর্তগুলোর কথা, যখন সে আয়াতকে কোলে তুলে বারবার মেয়েটার মুখে হাত দিয়ে ডেকেছিল, আয়াত, আয়াত। তারপর চিত্রার কাছ থেকে টেনে আদ্রিয়ানের আয়াতকে হসপিটালের নিয়ে আসার কথা, হসপিটালের ডাক্তারের কাছে আয়াতের বর হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার কথা। চিত্রার বুকে চিনচিন ব্যথা উঠেছে। সে আজ বুঝতে পারছে না এটা কিসের ব্যথা। ব্যথাটা কি আয়াতের জন্য? নাকি নিজের জন্য? নাকি সেই মানুষটার জন্য যাকে সে নিজের অজান্তেই ভালোবেসে? সেই মানুষটার জন্য যে তার প্রাণপ্রিয় বান্ধবী আয়াতের স্বামী আর আয়াতের অনাগত সন্তানের বাবা ছিল? নাকি সেই অনাগত বাচ্চার জন্য যাকে চিত্রা কখনো দেখি আর ভবিষ্যতেও দেখতে পারবে না? এতগুলো মানুষের মধ্যে কার জন্য চিত্রার কষ্ট হচ্ছে? কার জন্য? সে নিজেও জানে না। চিত্রা হঠাৎ নিজের হাঁটার গতি কমালো। সে থেমে দাঁড়ালো। প্রথম মাথা তুলে আকাশের দিকে তাকালো। টুপটাপ বৃষ্টি তার চোখ মুখ ছুলো, তবে কিছুক্ষণ পরে নিজের অজান্তেই মেয়েটা মাথা নিচু করে ফোঁপাতে শুরু করলো। বৃষ্টির ফোঁটার সঙ্গে তার চোখের পানি মিশে একাকার হয়ে যেতে লাগলো। তার কাছে মনে হলো হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আয়াতের প্রতি তার বিশ্বাস শেষ হয়ে গেছে। আয়াত বিবাহিত, সে আদ্রিয়ানের স্ত্রী, এটা কেন সে তাকে বলল না? কেন? তারা তো কখনো নিজেদের মধ্যে কিছু লোকায় না। এখানে চিত্রা নিজের দোষটা দেখল না। সেও যে বিবাহিত এবং সে সেই কথা যে কাউকে বলেনি, এটা তার মাথায় আসলো না। চিত্রার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। প্রথমে ধীরে ধীরে পড়লেও এখন প্রবল স্রোতের মতো পড়তে লাগলো।
তার বুকে জমে থাকা কষ্টগুলো এখন চোখের পানি হয়ে বের হয়ে যেতে লাগলো, যেটা সে এতদিন ধরে চেপে রেখেছিল সে এখন আর আটকে রাখতে পারল না। সম্ভব হলো না তার দ্বারা। সে হাঁটু মুড়ে বসে পড়ল রাস্তার পাশে। মাথা নিচু করে কাঁদতে থাকলো নিঃশব্দে। তার চুলগুলো ভিজে গিয়ে মুখের উপর পড়ল, কিন্তু তবুও সে হাত দিয়ে সরালো না। তার জীবনটাকে যতই সে স্বাভাবিক করতে চায় তার জীবনটা ততই খারাপ হয়ে যায়। জন্মের পর থেকেই বাবা মা নামক মানুষদের কাছ থেকে ঘৃণা পাওয়া, একটু বড় হতেই খালু নামক মানুষটাকে হারিয়ে ফেলা। চিত্রা খুব পরিশ্রম করেছিল ডাক্তারি পড়ার জন্য, কিন্তু কিছুই হলো না। চিত্রা তখন মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার এত কিছু না হওয়ার মাঝে হঠাৎ আদ্রিয়ানের তার জীবনে আসা তার কাছে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত বলে মনে হয়েছিল। এই একটা মানুষ যার বাদামি চোখের মায়ায় পড়েছিল চিত্রা। ভার্সিটিতে এসেই লোকটাকে দেখে সে মানুষটাকে পছন্দ করতে শুরু করেছিল। লোকটাকে দেখলেই তার মনে হতো তার জীবনে যেন কোনো দুঃখ কষ্টই নেই। তার আর আদ্রিয়ানের জন্মদিন একই তারিখে ছিল। চিত্রা কখনো নিজের জন্ম দিয়ে খুশি হতো না। সে সারাটা দিন মন খারাপ নিয়ে বসে থাকতো, কিন্তু যে দিন আয়াত বলেছিল তার তার আদ্রিয়ান স্যারের জন্মদিন একই তারিখে, তবে থেকে চিত্রা সেই তারিখে কিছু ছোট ছোট কাজ করতে লাগলো। ছোট ছোট বাচ্চাদের সেদিন সে খাবার খাওয়াতে পছন্দ করত। তার খুব ভালো লাগতো সেই কাজটা, কিন্তু তারপর শতাব্দ নামক মানুষটা তার জীবনে আসল। খালামণির মুখের দিকে তাকিয়ে আদ্রিয়ানকে ভুলে শতাব্দকে বিয়ে করতে হলো। আদ্রিয়ান আর চিত্রার সম্পর্ক আর 4-5টা ছাত্রী শিক্ষকের মতো ছিল না। আদ্রিয়ান সব সময় চিত্রার কেয়ার করত, যেটা চিত্রাকে আদ্রিয়ানের দিকে আকর্ষিত করত। আদ্রিয়ানকে ভালো লাগতে বাধ্য হতো তার মন। সে আর আয়াত যখনই একা দাঁড়িয়ে থাকতো তখনই চিত্রাদের কাছে এসে কথা বলা, তাদের খোঁজ খবর নেওয়া, চিত্রার জামাকাপড়ের প্রশংসা করা, তার চুলের প্রশংসা করা, ইত্যাদি ইত্যাদি। একবার সে আর আয়াত ক্লাস শেষে বকুল গাছের নিচে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই কোথা থেকে আদ্রিয়ান তাদের কাছে এসে ভার্সিটির ফাংশন নিয়ে কথা বলছিল। সেই সময়ে আদ্রিয়ান নিজের অজান্তেই বলে ফেলেছিল, চিত্রা তোমাকে তো খোলা চুল বেশ লাগে। এরপর থেকে চিত্রাকে বেশিরভাগ সময় খোলা চুলে দেখা যেত। পছন্দের মানুষের পছন্দ বলে কথা। তাহলে এগুলো কি ছিল? এগুলো কি ছিল? চিত্রা যদি তখন একটু ভালো করে লক্ষ্য করত তবে সে দেখত আদ্রিয়ানের বারবার আর চোখে তার পাশেই দাঁড়িয়ে থাকা আয়াতকে দেখার বিষয়টা। সে যদি আরো একটু ভালো করত তবে সে দেখত তার সাথে আদ্রিয়ানের যে ব্যবহার ছিল সেটা শুধু বন্ধুসুলভ ছিল, এর থেকে বেশি কিছু না। শয়তান তার মনকে কলুষিত করেছিল। সে আদ্রিয়ানকে চিত্রার মাথায় বাসা বাঁধতে সাহায্য করেছিল। চিত্রা যখন হাঁটু মুড়ে বসেছিল ঠিক তখনই একটা কালো গাড়ি চিত্রার কাছাকাছি এসে থামল। গাড়ির দরজাটা খুলে ধীরে ধীরে একজন লোক বেরিয়ে এল। সেই গাড়ি থেকে নেমে ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে এল। লোকটার গায়ে ছিল ধবধবে সাদা শার্ট, সাথে কুচকুচে কালো ব্লেজার। তার হাতে একটা ছাতা। লোকটা চিত্রার কাছে গিয়ে তার মাথায় ছাতাটা ধরল। বৃষ্টির ফোঁটা পড়া বন্ধ হয়ে গেল। লোকটা তাকে উদ্দেশ্য করে গম্ভীর অথচ কোমল কণ্ঠে বলে উঠল, কাঁদছো কেন বাচ্চা? চিত্রা কণ্ঠ স্বরটা শুনে মাথা তুলে তার সামনের দিকে তাকালো। পানিতে টলমল করা চোখ নিয়ে সে যাকে দেখল তাকে দেখতেই তার চোখের পানি আবার পরিপূর্ণ হয়ে গেল। চিত্রার ভিজে চুলগুলো তার মুখের উপর লেপ্টে আছে। লোকটা তার চুলগুলো সব সরিয়ে দিল। চিত্রা তখনও তার দিকে তাকিয়ে আছে। লোকটা দেখলে চিত্রার হাত মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে। মেয়েটার চোখ দুটো লাল হয়ে আছে। লোকটা অনেক কিছুই বুঝতে পারল। লোকটা কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠল, কতক্ষণ বৃষ্টিতে ভিজছ? এই অসময়ে ভিজলে ঠান্ডা লেগে যাবে, তারপর জ্বর আসতে কতক্ষণ লাগবে? চিত্রা তার কথাগুলো শুনে কিছু বলল না। শুধু লোকটার দিকে তাকিয়ে রইল। লোকটা এবার চিত্রার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, উঠো দেখি বাচ্চা। এখানে বসে থাকলে ঠান্ডা লাগবে। টিকটিক করে ৪৫ মিনিট ১৮ সেকেন্ড কেটে গেল। চিত্রা মেহেরাজের গাড়িতে বসে রইল। মেহেরাজকে সে ক্লাস 1 থেকে চেনে। লোকটার সাথে যখনই দেখা হতো লোকটা তাকে এত এত চকলেট, এত এত আদর দিত যা চিত্রাকে অপরিচিত একটা বাচ্চা হিসাবে দেওয়ার কথা ছিল না। কিন্তু তাও দিত। চিত্রা ক্লাস 4 পর্যন্ত এর কারণ জানত না। অবশ্য কখনো জানার চেষ্টা সে করেনি।
মেহেরাজের বয়স এখন 47 ছাড়িয়েছে, কিন্তু তাকে দেখে মনেই হয় না তার বয়স 47টা। লোকটা চিত্রার অপরিচিত হয়েও কেমন যেন পরিচিত। কেমন যেন আপনাপন, লোকটার কোনো কথায় চিত্রা না করতে পারে না। ছোটবেলায় পুরুষ মানুষের প্রতি চিত্রার অদ্ভুত ভয় কাজ করত, কিন্তু মেহেরাজকে দেখে তার সেই ভয়টা কখনোই কাজ করেনি। এই যে সে যখনই চিত্রাকে গাড়িতে উঠে বসতে বলল, সে উঠে আসল। লোকটা যখনই বলল তাকে কি হয়েছে, তখন চিত্রা আর চুপ করে বসে থাকতে পারল না। তার অন্তঃস্থল যখন কষ্টে কুঁকড়ে যাচ্ছিল, ঠিক তখনই সে নিজের সবটা উগরে দিল মেহেরাজের সামনে। নিজের অজান্তেই কখন যে সে খালামণির কাছে জোর করে শতাব্দের সাথে নিজের বিয়েটা হয়েছিল সেটাও বলে দিল। যাকে ভালোবাসত সে যে অন্য কারোর স্বামী, এটাও সে বলতে দ্বিধা করল না। মেহেরাজের কাছ থেকে কিছু লোকালো না। চিত্রার মনে চেপে থাকা সব দুঃখ, সব কষ্ট সে একবারে বলে দিল। অবশ্য খুব সহজ ছিল না তার কাছে কথাগুলো বলা, তবুও সে বলে দিল। কিছু সময় মানুষ যখন পরিচিত মানুষের কাছে নিজের কষ্টগুলো বলতে পারে না, তখন অপরিচিত মানুষের কাছে বলে শান্তি খোঁজে। চিত্রাও ঠিক সেই কাজটা করছে। মেহেরাজ চিত্রার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সে চিত্রার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, বাচ্চা, জানো, কখনো কোনো জিনিসের পিছনে ছুটা ভালো না, সেটা ভালোবাসা হোক বা কোনো মানুষ। নিজেকে এসব থেকে দূরে রাখতে হয়, এত করে তুমি নিজেই ভালো থাকবে। একবার এগুলোতে নিজেকে জড়িয়ে নিলে তোমার জীবন শেষ। চিত্রা মেহেরাজের কথাগুলো শুনে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি কোনো কিছুর সাথে নিজের জীবন জোড়াইনি। মেহেরাজ চিত্রার দিকে তাকালো। সে মেয়েটার দিকে তাকিয়ে স্মিত হেসে উঠল। সে শীতল কণ্ঠে বলে উঠল, বিয়েটা কবে করলে? চিত্রা নিজের মুখ কুঁচকে নিল। সে মেহেরাজের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, বিয়ে মানেই হবে 8-9 মাস বা তার কম বেশি। মেহেরাজ কপাল কুঁচকে জিজ্ঞাসা করল, 8-9 মাস? জি। আদ্রিয়ানকে কবে থেকে পছন্দ করো? 2-3 বছর। মেহেরাজ আলাভোলা হেসে বলে উঠল, জীবনটা আবার নতুন করে শুরু করো বাচ্চা। তোমার কথাগুলো শুনে বুঝলাম আদ্রিয়ান কখনোই তোমাকে ভালোবাসেনি। তুমি ভুল ভেবেছিলে। তোমার পছন্দটা একপাক্ষিক ছিল। মেহেরাজের কাটকাট গলায় বলা কথাগুলো চিত্রার হৃদয়ে টুকরো টুকরো করে দিয়েছিল। মেহেরাজ চিত্রার দিকে তাকালো। সে নিজের ওয়ালেটটা বের করল। সে নিজের ওয়ালেটটা বের করে চিত্রার দিকে সেটা ঘুরিয়ে দিল। গাড়ির ড্রাইভার তখন গাড়ি আপন গতিতে ছুটিয়ে নিয়ে যাচ্ছে আশেপাশে থাকা কোনো রেস্টুরেন্টে মেহেরাজের বলা কথা অনুসারে। মেহেরাজ ওয়ালেটটা চিত্রা দিকে ঘুরাতেই দেখতে সেখানে একজন তরুণ বয়সে নারীর ছবি। হাস্যজ্জ্বল মেয়েটাকে একদম পুতুলের মতো লাগছে। মেহেরাজ ছবিটা চিত্রার দিকে দিয়ে বলে উঠল, তোমার আপুর সাথে আমার বিয়েটা অনেকটা কাকতালীয় ছিল। তার বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের দিন তার বোন পালিয়ে যায়। মায়ের ইচ্ছেতে সেদিন তাকে বিয়ে করতে হয়। মেয়েটা ছিল খুব বুঝদার। সকল পরিস্থিতিকে সে সামলাতে পারত। বলতে দ্বিধা নেই, আমাদের বিয়ের পর সে আমাকে সবসময় বোঝার চেষ্টা করত। আমাদের বিয়েটা স্বাভাবিক ছিল না, তবে সে নিজের চেষ্টায় আমাদের বিয়েটা স্বাভাবিক করেছিল। সব ঠিক ছিল। সব। তবে শুধু একটাই কষ্ট আমার, সে আমাকে তার মায়ে ফেলে নিজে আগে আগে চলে গেল। চিত্রা কিছু বলল না। সে মেহেরাজের দিকে তাকিয়ে রইল। সে আগে থেকে জানতো মেহেরাজের স্ত্রী মারা গেছে, তা কিভাবে জানল? ও যখন ক্লাস 5-এ, তখন প্রায় অধিকাংশ দিনের মতো মেহেরাজের গাড়ির ড্রাইভার তার স্কুলে তাকে চকলেট দিতে এসেছিল। চিত্রা সেদিন ড্রাইভারকে বলেছিল সে চকলেট নিবে না, কারণ প্রতিদিন অপরিচিত মানুষের কাছ থেকে চকলেট নিতে কার ভালো লাগে। তার উপর এর জন্য জাহেরা বেগম তাকে বাঁকা দেয়। ড্রাইভার তাকে চকলেটগুলো নিতে মিনতি করলে চিত্রা ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করেছিল, মেহেরাজ আঙ্কেল আমাকেই কেন চকলেট দেয়? অন্য কাউকে পায় না? ড্রাইভার সেদিন বলেছিল, তোমার নাম চিত্রা বলে। পাগল, চিত্রা নাম বলে কেউ কখনো কাউকে চকলেট দেয় নাকি? মেহেরাজের ড্রাইভার সেদিন চিত্রাকে অবাক করে দিয়ে বলেছিল, সার বউ কিছু বছর আগে মারা গেছেন, তাই তোমার নামের সাথে তার নামের মিল বলে সে তোমাকে এত আদর করে। চিত্রা বর্তমানে আসল। মেহেরাজের ওয়ালেটে থাকা অন্য এক চিত্রার ছবি দেখে চিত্রা নিজের কষ্টটুকু ভুলে বসল। সে ছবির দিকে তাকিয়ে বলে উঠল, আপু অনেক সুন্দর। তার মন মানসিকতা আরো বেশি সুন্দর ছিল বাচ্চা। চিত্রা কিছু বলল না।
শুধু ছবিটার দিকে তাকিয়ে রইল। মেহেরাজ নিজের ওয়ালেট বন্ধ করে চিত্রার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, সবকিছু প্রথম থেকে নতুন করে শুরু করো বাদশা, তুমি না বিবাহিত? আমি তাকে ভালোবাসি না। মেহেরাজের কথাটা শুনে চিত্রা কাট গলায় বলে উঠল, যাকে ভালোবাসো যে তো অন্য কারোর। আর আমরা যাকে ভালোবাসি তার খুশিতে খুশি হয়, তার দুঃখে না। সে যদি বিবাহিত হয় এবং এখন যদি তার স্ত্রী আর তার বাচ্চাটা নষ্ট হয়ে যায় তখন তার উপর দিয়ে কি যাচ্ছে তুমি কি বুঝতে পারছো? সেখানে সেই মানুষটা আবার তোমার বান্ধবীর স্বামী। তুমি এখন তাদের সাথে থাকবে, তাদের পাশে থেকে তাদের মানসিকভাবে শক্তি দিবে। চিত্রা কিছু বলল না। মেহেরাজ চিত্রাকে চুপ থাকতে দেখে বলে উঠল, এটুকু বয়সে এভাবে ভেঙে পড়ো না। তোমার কথা শুনে বুঝলাম তুমি বিয়েটা করতে চাওনি। শোনো বাদশা, আমাদের ভূত ভবিষ্যৎ সব আল্লাহর হাতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তোমার জন্য বিশাল সমুদ্র পরিমাণ সুখ লিখে রেখেছেন যা এখন তোমার চোখে পড়ছে না, কিন্তু দেখো তুমি এত অল্পতে কেঁদে গড়াগড়ি খাচ্ছ। যে তোমাকে ভালোবাসে না তার জন্য এত কেঁদে কেটে কি হবে? তার জন্য কাঁদছি না। চিত্রা এবার নিজের অজান্তেই কাট গলায় কথাগুলো বলে উঠল। মেহেরাজ শান্ত কণ্ঠে বলল, তুমি ভালো জানো। চিত্রা কিছু বলল না। সে চুপ করে বসেছিল আর তার চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। মেহেরাজ সেটা দেখে বলে উঠল, আর কেঁদো না বাচ্চা। চিত্রা তার কথার কোনো উত্তর দিল না। সে হুট করে বলে উঠল, আমাকে এখানে নামান। এখানে? হুম। কেন? এখান থেকে কোথায় যাবা? হসপিটালের। ভিজে কাপড়ে? হুম। নাম বলো, সেখানে একেবার নামিয়ে দিই। চিত্রা মেহেরাজকে হসপিটালের নামটা বলল। এটা হয়তো তার জীবনে আরও এক সত্যকে ছুঁতে সাহায্য করছিল। চিত্রা ঘুণাক্ষরেও টের পায়নি এখন হসপিটালের গিয়ে তাকে কি দেখতে হবে, কার সামনে দাঁড়াতে হবে। কয়েক ঘন্টার ব্যবধানে এতগুলো বছর ধরে চেপে রাখা কিছু কিছু মানুষের সত্যিটা কিভাবে তার সামনে এসে দাঁড়াবে। খুব বেশি সময় লাগলো না। মিনিট কয়েকের মধ্যে মেহেরাজের গাড়ির হসপিটালের সামনে এসে দাঁড়ালো। মেহেরাজের গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। যদি তার হাতে সময় থাকতো তবে সে চিত্রার সাথে ভিতরে আসতো, তবে তার হাতে কোনো সময় নেই যে। চিত্রা গাড়ি থেকে নামছিল ঠিক তখনই মেহেরাজ মেয়েটাকে উদ্দেশ্য করে বলে উঠল, শোনো, নিজের পরিস্থিতি নিয়ে হতাশ হওয়ার দরকার নেই বাচ্চা। আল্লাহ ঠিকই তোমাকে কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করবেন। সে তোমার সব শূন্যতা পূর্ণতা দিয়ে ভরিয়ে দিবেন। সে চাইলে সেকেন্ডের মধ্যে তোমার মনের অবস্থার পরিবর্তন করে দিবে। তার প্রতি বিশ্বাস হারালে হবে না কিন্তু। চিত্রা কিছু না বলে নিজের মুখে শুকনো হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল। সে মেহেরাজের দিকে একবার তাকিয়ে হসপিটালের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। মেহেরাজ বুঝল না তার এতক্ষণ ধরে বোঝানো কথাগুলো চিত্রা মাথায় গেলে কিনা, নাকি সে কেবল মাথা নাড়ে শুকনো হাসি ফুটানোর ব্যর্থ চেষ্টা করল। সে মেয়েটার চোখে এক গভীর শূন্যতা দেখল। এই মেয়েটার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও সে মেয়েটা খুব পছন্দ করে। যখন যে মানসিকভাবে বিধ্বস্ত ছিল তখন ছোট মেয়েটা তার জীবনে এক টুকরো আলো হিসাবে এসেছিল, অথচ সেই মেয়েটার আজ এমন অবস্থা। চিত্রাকে হসপিটালের ভিতরে প্রবেশ করতে দেখে মেহেরাজ ড্রাইভারকে যেতে বলল। তার গাড়ি ধীরে ধীরে রাস্তার ভিড়ে অসংখ্য গাড়ির মাঝে হারিয়ে গেল। এদিকে চিত্রা তার ভিতরের এক ধরনের অদ্ভুত দ্বন্দ্ব নিয়ে হসপিটালে প্রবেশ করল। চিত্রা যখন নির্দিষ্ট করিডোরে সামনে আসল তখন সামনের দিকে তাকাতেই তার পা জোড়া আপনা আপনি বন্ধ হয়ে গেল। সে দেখল ছোঁয়ার পাশে একজন ভদ্রলোক বসে আছে যার রক্ত বইছে চিত্রার শরীরে। লোকটার রক্ত বইছে তার শরীরে, অথচ এই লোকটার মুখ চিত্রা আজ বহু বছর পর দেখল। লোকটার ঠিক ডান পাশে বসে আছেন শানু বেগম। শানু বেগমকেও চিত্রা চিনতে পারল। তাকে সে দেখেছিল একবার। তাদের থেকে কিছুটা দূরে আদ্রিয়ানের সাথে দাঁড়িয়ে আছে এক কিশোরী, যার মুখটা কাঁদতে কাঁদতে ফ্যাকাশে হয়ে গেছে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। চিত্রা আয়াতের ছোট বোনকে একবার দেখতেই চিনে ফেল। সে আয়াতের সাথে বেশ কয়েকবার তাদের বাড়িতে এসেছিল। ইমন অর্ণবের পাশে দাঁড়িয়ে চিন্তায় ডুবেছিল। তার চোখ বন্ধ ছিল। সে হুট করে চোখ খুলে সামনের দিকে তাকাতেই চিত্রাকে দেখতে পেল। ইমন ছুটে এসে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি তুই? একে তো আয়াতের বাবা মাকে সামলাতে পারছি না, তার উপর তুই কোথায় উবে গিয়েছিলি চিত্রা?
চিত্রা নামটা শুনে আদ্রিয়ান ঘাড় ঘুরিয়ে চিত্রার দিকে তাকালো। আদ্রিয়ান শুকনো ঢোক গিলল। চিত্রা তো চলে গিয়েছিল, তাহলে আবার আসতে গেল কেন? আয়াত অনেক আগে থেকে জানতো চিত্রার সাথে তার রক্তের সম্পর্ক আছে। আয়াত চিত্রাকে ক্লাস 7 থেকে চিনতো, মেয়েটাকে তার খুব ভালো লাগলো। তার বাবাই আয়াতকে চিত্রার ছবি দেখিয়েছিল। তারা একই স্কুলে পড়লেও তাদের ক্লাসরুম আলাদা ছিল, কাকতালীয় ভাবে তাদের কলেজ এক হয়ে গিয়েছিল। একই ক্লাসের দুইজন ছিল। আয়াত সেখানে থেকে চিত্রার সাথে বন্ধুত্ব করে, এমনকি বিয়ের পরে আদ্রিয়ানকে সে বলেছিলে চিত্রা তার সৎ বোন, সেটা যার জন্য আদ্রিয়ান আয়াতের খুশির জন্য চিত্রার সাথে আগবাড়িয়ে কথা বলতো, তার খোঁজ খবর নিত। সে আয়াতের ছোট বোনকে যেমন দেখতো ঠিক তেমনি চিত্রাকে দেখতো। আয়াত চিত্রাকে চিনতো, যে জানতো চিত্রা তার বাবা মাকে কতটা অপছন্দ করে। সেই ভয় আয়াত কখনো এতগুলো বছরে একবারের জন্য চিত্রাকে সত্যি কথা বলার দুঃসাহসও করেনি। কিন্তু কি হলো, আজ চিত্রার সামনে সবটা ঝকঝকে কাচের মতো পরিষ্কার হয়ে গেল। এদিকে চিত্রা ইমনের কথা শুনলেও স্থির দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে সামনের দিকে পা বাড়ালো। সে তার বাবার সামনে দাঁড়াতেই তিনি চোখ তুলে চিত্রাকে দেখল এবং গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি এখানে? রাজশাহীর ব্যস্ত দিনের ক্লান্তিকর বিকেল, শতাব্দ যখন ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই আজানার সুর তার কানে আসল। মালিনী বেগম শতাব্দ আর রোহানকে ছোটবেলা থেকেই বেশ ধর্মভীরু করে গড়ে তুলেছেন। মালিনী বেগমের খুব শখ ছিল সে শতাব্দকে কুরআনের হাফিজ বানাবেন, তবে সেটা হয়ে ওঠেনি। কুরআনের বেশ কিছু বড় বড় সূরা শতাব্দের আয়ত্তে থাকলেও সম্পূর্ণ কুরআন না। আজ সারাটা দিন শতাব্দ কেমন একটা অস্থিরতায় ভুগছে, সারাদিনটা কেন যেন তার খারাপ লাগছে। শতাব্দ আজান শুনে দাঁড়িয়ে গেল। তার পা দুটো স্বয়ংক্রিয়ভাবে তাকে নিয়ে গেল পাশেই থাকা এক মসজিদের দরজায়। শহরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই পুরনো মসজিদটা বাইরে থেকে সাদামাটা হলেও এর ভিতরটা পবিত্রতার আবরণে মোড়ানো। আজানের শেষ ধ্বনি তখনও ভেসে আসছে বাতাসের সাথে। চারদিকের কোলাহল আর গ্যারগ্যারে যান্ত্রিক শব্দের মাঝেই শতাব্দ মসজিদের ভিতরে প্রবেশ করল। শতাব্দ ধীরে ধীরে জুতা খুলে রাখল মসজিদের বাহিরে সিমেন্টের পাটাতনে। পাটাতনের উপর দাঁড়াতেই এক স্নিগ্ধ বাতাস এসে তার গা ছুঁয়ে গেল। কি মৃদু শীতল বাতাস! সে ছোট ছোট পায়ে হেঁটে অজুখানার দিকে চলে গেল। স্নিগ্ধ মন নিয়ে অজু শেষে সে নামাজ পড়ার জায়গা আসল নরমতুলতুলে জায়নামাজে বসার আগেই সে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। তারপর জায়নামাজে বসে কিবলার দিকে তাকিয়ে রইল। মসজিদের দেয়ালের গায়ে থাকা টাইলসগুলোতে হালকা নকশা, কোরআনের আয়াত লেখা কিছু ক্যালেন্ডার। মাথার উপরে ঝাড়বাতি জ্বলছে, যা হালকা আলো চারিদিকে ঝলমল করছে, কিন্তু সেই আলোর উজ্জ্বলতা এতটাই কম যে সেটা কারোর মনোযোগ কাড়ে না। সালাত শুরু হলো ধীরে ধীরে, প্রতিটা রাকাত আদায় করল শতাব্দ। একাগ্রতা আর সুমিষ্ট আবেগ নিয়ে তার সালাত শেষ হলো। নামাজ শেষ করে সে মোনাজাতের জন্য হাত তোলল। মসজিদের ভেতরে তখনও কয়েকজন মুসল্লি বসে আছে, কেউ কেউ কুরআন তিলাওয়াত করছে, আবার কেউ কেউ শতাব্দের মতো মোনাজাতে নিমগ্ন। অনেক আবার বাহিরে চলে যাচ্ছে। শতাব্দ নিজের দুহাত তুলে নিচু স্বরে বলে উঠল, ইয়া আল্লাহ! আমি জানি, আপনি কাউকে কিছু দেন শুধুমাত্র তখনই যখন সেটা তার জন্য উত্তম হয়। আমি জানি, আমি কিছুই জানি না, আর আপনিই সবকিছু জানেন। আমি জানি না চিত্রার জন্য আমার মনে কিভাবে ভালোবাসার অনুভূতির সৃষ্টি হলো। আমি দিন দিন মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি, আমাকে সবটা মেনে নিতে সাহায্য করুন। আমার মনটাকে শক্ত করুন। এটুকু বলে শতাব্দ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার গলার ধ্বনি আগের থেকে কিছুটা রুদ্ধ হল। কণ্ঠনালী কি হালকা শুকিয়ে গেল। শতাব্দের চোখের পাতায় জমল সামান্য অশ্রুবিন্দু, তবে সেগুলো ঝরে পড়ার মতো না। তার হাত দুটো সামান্য কাঁপল। সে আবারও বলা শুরু করল, ইয়া আল্লাহ! চিত্রা আমার জীবনে প্রথম নারী যাকে আমি ভালোবেসেছি আমার হৃদয়ের গভীরতম স্থান থেকে। আমি যদি বেঁচে থাকি তবে তাকে আমারই করেন। আপনিই জানেন আমি কখনো খারাপ দৃষ্টি দিয়ে কোনো নারীর দিকে তাকাইনি। আপনিই জানেন আমি কেমন। আপনিই সকলের ভিতর আর বাহির সম্পর্কে অবগত। আমি হয়তো খুব ভালো মুসলমান না, তবে আমি হালাল হারাম বিষয়গুলোকে মানার চেষ্টা করি, আপনার সন্তুষ্টি আদায়ের চেষ্টা করি। আমি কখনো কোনো মেয়ের সাথে হারাম সম্পর্কে যাইনি, কেননা আমি চেয়েছি আপনি যাকে আমার জন্য নির্ধারণ করবেন
যাকে আমার মনে স্থান দিবেন তাকে আমি পবিত্র অন্তর নিয়ে গ্রহণ করব। আর আজ আমার অন্তর বারবার শুধু চিত্রার জন্যই ব্যাকুল হয়। আমি তাকে পেতে আপনার দ্বারস্থ হয়েছি। ইয়া রব, আপনি তো বলেছেন কোনো ফকির মিসকিনকে খালি হাতে না ফিরিয়ে দিতে, আপনি আমাকে ফিরিয়ে না দিন। চিত্রা পৃথিবীতে আপন বলতে হাতে গোনা কিছু মানুষ। সে ভালোবাসে যাদের, তাদের মধ্যে আমাকেও আপনি স্থান দিন বর। আপনি হৃদয় পরিবর্তনকারী, আপনি অন্তর স্থিরকারী। আমি যদি তার জন্য উপযুক্ত না হই তবে আমায় তার উপযুক্ত করে তুলুন। আল্লাহ, আপনি জানেন আমি আমার ৩৫ বছর জীবনে সবসময় আপনার ছায়াতলে থাকার চেষ্টা করেছি। আপনি আমাকে পৃথিবীর ধনসম্পদ, ইজ্জত, সম্মান সবকিছু দুহাত ভরে দিয়েছেন। ইয়া আল্লাহ, আমি যদি চিত্রার জন্য সঠিক মানুষ না হয় তবুও আমাকে তার জন্য সঠিক মানুষ করে দিন। ইয়া আল্লাহ, আমি শুধু চাই তাকে ভালোবাসার মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জন করতে। ইয়া আল্লাহ, ক্ষতবিক্ষত অন্তর নিয়ে আমি যতবারই আপনাকে ডেকেছি আপনি ততবারই আমার ডাকে সাড়া দিয়েছেন। চোখ ভর্তি অশ্রু নিয়ে যখনই আপনার দরবারে কেঁদেছি আপনি তখনই তার সমাধান করে দিয়েছেন। আমি আপনাকে ভুলে গেলেও আপনি কখনোই আমার মতো নস্যি বান্দাকে ভুলে যাননি। ইয়া আল্লাহ, আপনাকে ডেকে কখনোই ব্যর্থ হইনি, কখনোই না। বাইরের সূর্য তখন অস্ত যেতে শুরু করেছে। মসজিদের জানালা দিয়ে কমলারঙা আলোর রেখা এসে পড়ছে শতাব্দর কাঁধে মুখে। শতাব্দ জানে পৃথিবীতে সে কেবলমাত্র এক জায়গায় গেলে কখনো খালি হাতে ফেরে না। মসজিদের ইমাম সাহেব মসজিদেই ছিল। নামাজ শেষে অনেকক্ষণ শতাব্দকে হাত তুলে মোনাজাত করতে দেখে শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। নামাজ শেষে মোনাজাত তো অনেকেই করেন কিন্তু এভাবে নয়, শতাব্দের মতো করে খুব কম লোকই করে। ছেলেটার চোখ বন্ধ, হাত কাঁপছে, অবশ্য মাঝে মাঝে ঠোঁটজোড়াও থেমে থেমে কাঁপছে। শতাব্দ একাবের মাগরিবের সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে আসল। সূর্য তখন ডুবে গেছে। চারদিকে অন্ধকার নেমেছে। শতাব্দ ধীরে ধীরে হাঁটছে। সে জানে এখন তাকে কোথায় যেতে হবে। সে ছোট ছোট পায়ে হেঁটে যাচ্ছে সামনের দিকে। আশরাফ আতরাফ শিকদার নিজের মনের বিরুদ্ধে গিয়ে মায়ের জোড়াজুড়িতে ১৯৯৯ সালের শেষে সাহেরাকে বিয়ে করে। সাহেরাও যে এই বিয়েতে রাজি না সেটা তার কাজকর্ম দেখে তিনি বুঝেছিলেন। আশরাফ আতরাফ শিকদার যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তখন থেকে শানু রহমানের সাথে সম্পর্কে ছিলেন। শানু রহমান তার জুনিয়র ছিল। তাদের দুইজনের সম্পর্ক তখন ভার্সিটির সকলের মুখে মুখে। ভার্সিটির মধ্যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি কাউকে জিজ্ঞাসা করত তোমরা কেমন কাপাল হতে চাও তাহলে সকলে চোখ বন্ধ করে আশরাফ শানুর নাম নিত। বিশ্ববিদ্যালয় শেষ করে আশরাফ যখন দেশের বাড়িতে আসতে তখন শয্যাশায়ী মায়ের কথা রাখতে বিয়ে করতে হয়। আশরাফের মা অসুস্থ থাকায় সে মাকে বাদ দিয়ে তার বাবাকে বলে সে অন্য মেয়েকে ভালোবাসে, তারা যার সাথে তার বিয়ে ঠিক করেছে সে সেখানে বিয়ে করতে পারবে না। সে শানুকে বিয়ে করবে কিন্তু স্বার্থলোভী আশরাফের বাবা সাহেরাদের সম্পত্তি দেখে ছেলেকে কঠোরভাবে মানা করে তারা সাহেরার সাথেই তার বিয়ে দিবে। অসহায় আশরাফ তার বাবার পায়ে পড়ে যায় কিন্তু পাষণ্ড বাবা ছেলের সুখ দেখে না। আশরাফ কোনো উপায়ন্তর না পেয়ে শানুর বাড়িতে নিজেদের পাড়া থেকে টেলিফোন করে এবং নিজের পরিস্থিতি খুলে বলে। প্রাপ্তবয়স্ক শানু রহমান সেদিন আশরাফের কথাগুলো শুনে পাগলের মতো কেঁদেছিল। সে কখনোই আশরাফের সাথে সম্পর্কে জোড়াতে চায়নি কিন্তু আশরাফ পাগল প্রেমিক হয়ে তার মন জয় করে নিয়েছিল। এখন যখন সে সম্পূর্ণভাবে তার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পেরেছে তখন সে সবকিছু ভুলে যাওয়ার কথা বলছে। শানু রহমান তখন নিজের সামনে অন্ধকার দেখে। সে আশরাফকে ছাড়া থাকতে পারবে না আর আশরাফ তার অসুস্থ মাকেও কষ্ট দিতে পারবে না, তাই তৃতীয় বর্ষ পড়ুয়া মেয়েটা তখন আশরাফকে প্রস্তাব দেয় দরকার হলে সে আশরাফের দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবে কিন্তু সে আশরাফকে ছাড়া মারা যাবে। আশরাফ সেদিন শানুর কথাগুলো শুনে তাকে ঠান্ডা হতে বলে আর বলে সে খুব শীঘ্রই ঢাকায় এসে তার সাথে দেখা করবে। আশরাফ সেদিন রাতেই বাবাকে মিথ্যা বলে ঢাকার উদ্দেশ্য রওনা হয়। সে বাড়িতে বলে এসেছিল তার কাছের এক বন্ধুর মা মারা গেছে। সে না গেলে ছেলেটা অনেক ভেঙে পড়ব। আশরাফের বাবা প্রথমে রাজি না হলেও তার মায়ের কথায় ছেলেকে যেতে দেয় এবং পরের দিন বিকালে যেন বাড়িতে পায় সেটাও বলে দেয়। আশরাফ ঢাকায় এসে শানু রহমানের সাথে দেখা করেন এবং সেই রাতেই তাকে বিয়ে করে।
তখনকার সময়ে বাড়ি থেকে বের হয়ে রাত 2টা-3টায় বিয়ে করা মুখের কথা না। তাদের বিয়ের কয়েক ঘন্টার মধ্যে শানুর বাবা জেনে যায় মেয়ে তার মুখে চুনকালি মাখিয়ে পরপুরুষের হাত ধরে রাত 3টায় বিয়ে সেরেছে। ফলাফল স্বরূপ শানুকে বাবা বাড়ি থেকে বের করে দেয় এবং সেদিন রাতে সে নিজের হোস্টেলে ফিরে যায়, কারণ ততক্ষণে আশরাফ গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ট্রেনে উঠে পড়েছে। তাদের পরিকল্পনা ছিল আশরাফ একটা চাকরি পাওয়ার পরে নিজে এসে শানুর বাবার কাছ থেকে মেয়ের হাত চাইবেন, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। এদিকে আশরাফ গ্রামে চলে এসেছে। শানু রহমান তাদের গ্রামে একবার টেলিফোন করেছিল, কিন্তু সেদিন বিকালে জানতে পারল আশরাফের বিয়ে। শানু রহমান টেলিফোন কানে নিয়ে শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আশরাফের সাথে সাহেরার বিয়ের হলো 8 মাস মতো হলো, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ভালো যেত না। সাহেরা সারাদিন বাড়িতে থাকতো আর আশরাফ অফিসে। সাহেরা নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করল, কিন্তু আশরাফের তেমন কোনো হেলদোল ছিল না তাদের সম্পর্ক নিয়ে। বিয়ের 1 বছর কাটতে না কাটতে আশরাফের মা মারা গেলেন। আশরাফ তখন বেশ ভেঙে পড়লেন। সাহেরা বেগমের সাথেও তার অল্প ভালো সম্পর্কের তৈরি হলো। সদ্য কৈশোরে পা দেওয়া সাহেরা আশরাফে পছন্দ করতে শুরু করল। তার মনেও প্রজাতিরা রং ছড়িয়ে গেল, কিন্তু সবটাই ছিল সাময়িক। হঠাৎ আশরাফ অফিস থেকে এসে কোথাও যেন চলে গেল। তাদের বিয়ের পর থেকে সে আর আশরাফ ঢাকাতেই থাকতো, একটা ফ্ল্যাট ভাড়া করে। সেদিন রাত 10টায় সে শানু বেগমকে নিয়ে ফ্ল্যাটে আসল। সাহেরা শানু বেগমকে দেখে বুঝল প্রাপ্ত বয়স্ক নারীটা গর্ভবতী। আশরাফ সবটা সাহেরাকে খুলে বলল। মুহূর্তে 19 বছর বয়সী মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়ল। এত বড় সত্যি! সাহেরা সেদিন কিছু বলল না, চুপ রইল। আশরাফ আর শানু সাহেরার চুপ থাকাকে তার সম্মতি ধরে নিল। সাহেরা বেগম সেদিন হতভম্ব হয়েছিল, সে তার স্বামী নামক লোকটাকে এত ভুল চিনেছিল। সেদিনে পরে 2 মাস কাটল। এই 2 মাসে সাহেরা বেশ বুঝতে পারল সে আশরাফ আর শানু বেগমের মধ্যে উটকো ঝামেলা। এমন সময় সেও বুঝল সে অন্তঃসত্ত্বা। বিষয়টা সে আশরাফকে বলেছিল, কিন্তু শানু বেগমের সাথে আশরাফ সারাদিন যেমন থাকতো তার একাংশও তার সাথে থাকতো না। এই নিয়ে শুরু হলো তাদের সম্পর্কের ভাঙন। শানু বেগম যদি বলতো তবে আশরাফ তার সাথে কথা বলতো, সাহেরার কাছে আসতো এমন এক অবস্থা। রাগে দুঃখে কিশোরী সাহেরা বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। সে আশরাফকে ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্ত নিল, কিন্তু তখনও আশরাফ হেলদোলহীন। আশরাফের সাথে শানু বেগমের সম্পর্ক দেখে মনে মনে ভেঙে পড়তে থাকল তিনি। এতটাই ভেঙে পড়ল সে আশরাফের উপর তার ঘৃণার সৃষ্টি হলো, এবং এর সাথে নিজের পেটে যে আছে তার উপরও। সে আশরাফের উপর রাগ করে ডিভোর্স এত তাড়াতাড়ি চাচ্ছিল যে কয়েকবার পেটের বাচ্চা হত্যা করার চেষ্টাও করেছেন, কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় ছাড়াছাড়ি হয় না তা। সেটা জানতে পেরে জাহেরা বেগম সাহেরাকে নিজের কাছে আনে। তিনি সবটা শুনে স্তব্ধ হয়ে যান। সাহেরা কিছুতেই বাচ্চাটা রাখতে চাইছিল না, বারবার নিজের আর তার ক্ষতি করার চেষ্টা করত। না পেরে জাহেরা বেগম যখন বাচ্চা অ্যাবর্শন করাতে নিয়ে যায়, তখন জানা যায় এখন অ্যাবর্শন করলে রোগীর জীবনের ক্ষতি হবে। জাহেরা বেগম সাহেরাকে অনেক বোঝায়। মেয়েটা হয়তো বোঝে। জাহেরা বেগম না পেরে এটাও বলে দরকার হলে বাচ্চা সে মানুষ করবে, কিন্তু তাও সে যেন নিজের জীবন নষ্ট করে বাচ্চাটাকে না মারে। 2 মাসের মধ্যে খুব ক্রিটিক্যাল অবস্থায় 7 মাস বয়সী চিত্রার জন্ম হয়। জন্ম হওয়ার সাথে সাথে সাহেরা বেগম তার মুখ দেখতে না যায়। আশরাফও আসে না তার বাচ্চাকে দেখতে, কারণ তখন তার বউ হসপিটালের নিজের প্রথম বাবু আয়াতের জন্ম দিচ্ছে। এরপর থেকে চিত্রার সমস্ত দায়িত্ব জাহেরা বেগম নিজের কাঁধে তুলে নেন। সাহেরা বেগম আশরাফের কাছ থেকে ডিভোর্স নিয়ে লন্ডনে চলে যান ল নিয়ে পড়াশোনা শেষ করার জন্য। অভাগী চিত্রা খালামণির কোলে পড়ে ভাগ্যবতী হয়ে ওঠে। খালার ভালোবাসা আর মমতায় সে বড় হয়েছে। চিত্রা ছোটবেলা থেকেই খুব বুঝদার প্রকৃতির মেয়ে ছিল। অল্প বয়সে মেয়েটার এমন বুঝদার হয়ে ওঠার পিছনের কাহিনী কেউ জানত না। সাহেরা চৌধুরী চিত্রার তেমন একটা খোঁজখবর নিত না। আশরাফ শিকদার তার খোঁজখবর নিত, কিন্তু খুবই কম। এমন একটা সময় আসল যখন আশরাফ চৌধুরী একেবারে চিত্রার কথা ভুলে গেল। সে যেন হাতছাড়া হলো। চিত্রাও এদিকে আস্তে আস্তে বড় হতে লাগলো। ছোট থেকে মেয়েটা ক্লাসে ভালো রেজাল্ট করত। তার পরিবারের গণ্ডি তার খালা খালু তানিশাতে আবদ্ধ ছিল।
সে যখন ক্লাস 3-তে উঠল তখন তানিশা জেএসসি পরীক্ষা দিবে আর আসিফ জাহেরা বেগমের পেটে। তার খালু সরকারি চাকরি করায় তাকে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে যেতে হতো। ও যখন বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করল তখন স্কুল থেকে সবাইকে সংবর্ধনা দেওয়ার জন্য মা বাবাকে ডাকা হলো, কিন্তু তার তো বাবা মা নেই। ছোট বুঝদার চিত্রা যখন দেখল তার খালামণি সারাদিন অসুস্থ থাকে, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারে না, ঠিকঠাক ভাবে হাঁটতেও পারে না, এই অসুস্থ অবস্থাতেই পরিবারের সবাইকে সামলাতে সামলাতে তার নাজেহাল অবস্থা, তখন সে খালামণিকে স্কুল থেকে যে গার্জিয়ান ডেকেছে সেটা আর বলল না। ছোট চিত্রা নিজের খালামণির কষ্ট কমাতে নিজের কষ্ট বাড়িয়ে নিয়েছিল। কাঙ্ক্ষিত সেই দিনটা আসল। চিত্রার স্কুলে বেশ বড় করে অনুষ্ঠান করা হলো। চিত্রা অনেক ভালো রেজাল্ট করেছিল। মঞ্চে দাঁড়িয়ে তার ক্লাস টিচার কতবার তার নাম ধরে ডেকেছিল, কিন্তু সেদিন চিত্রা তার পুরাত ক্লাসরুমে গিয়ে বসে থাকল। সে সেখান থেকে বের হলো না। ছোট বাচ্চা মেয়েটার ক্লাসরুম থেকে বের হলেই বাহিরে সকলে তাদের বাবা মায়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে কষ্ট লাগত। তার চোখ ভরে আসত। ছোট বাচ্চা মেয়েটার ভিতরটা ছটফট করত। পরিস্থিতির কল্যাণে ছোট বাচ্চা মেয়েটা অনেক কিছু বুঝতো। সে এটাও জানতো যে তার বাবা মা আলাদা থাকে, তবুও তার অবুঝ মন চাইতো অন্যান্য বাচ্চাদের মতো তার বাবা মা তার সাথেই থাকুক। তারাও অন্য বাবা মায়ের মতো তাকে আদর করুক, কিন্তু সব চাইলেই তো কাল্পনিক গল্পের মতো সেটা পাওয়া যায় না। সে ক্লাসে বসে নিজের একটা খাতা বের করে বাবা মায়ের প্রতি অভিমান নিয়ে লিখেছিল। ওরাও আজ আমাকে বলল, দেখো আমাদের বাবা মা এসেছে, তোমার কেউ কেন আসেনি? আমি তখন কিছু বলিনি। আমি কি করে বলবো আমার জন্য কারো সময় নেই তা? মাঝে মাঝে আমি ভাবি আমি কি এত খারাপ মেয়ে যে তোমরা আমাকে ভালোবাসে না? বাবা তুমি কি জানো আমি তোমাকে কত মিস করি? আম্মু তুমি কি বুঝো আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই ঠিক যেমন খালামুনির কোলে মাথা রেখে ঘুমায়। তিন্নি বলেছিল তার মায়ের ওড়না থেকে নাকি মামা গন্ধ আসে, তাই সে তার মায়ের ওড়না নিয়ে ঘুমায়। আমার তো মা নাই, তাই আমি তানিশা আপুর সাথে ঘুমানোর সময় খালামুনির ওড়নাটা নিয়ে আসি। আমারও খুব ইচ্ছে করে ঘুমের আগে আম্মু আমার চুলে হাত বুলিয়ে দিবে। বাবা বাহির থেকে আসার সময় খালুর মতো চকলেট আনবে। আমি ছুটে গিয়ে তার কলে উঠলে সে আমার গালে খালুর মতো চুমু দিবে, কিন্তু তোমরা তো আসো না আমার কাছে। তোমরা দুজনই কি খুব ব্যস্ত? স্কুলে অন্যরা বলে আমার বাবা মা নাকি আমাকে ফেলে চলে গেছে। আচ্ছা আমি কি খুব খারাপ? আমি কি খুব পচা মেয়ে? তাই তোমরা আমায় ফেলে চলে গেছো? আমি খুব কষ্ট পাই আম্মু যখন অন্যরা বলে তোর বাবা মা তোকে রেখে চলে গেছে আর আসবে না। আম্মু তুমি কি জানো আমি এবারও প্রথম হয়েছি। আমার ক্লাস টিচার বলেছিল গার্জিয়ানদের আনতে, কিন্তু কাকে আনবো বলো তো? তুমি আর বাবা তো কখনো আসো না। খালু বাড়িতে নেই, খালামণিও খুব অসুস্থ ছোট বাবুটার জন্য। আমি জানি তো তোমরা আমায় ভালোবাসো না, তাই তো আমি তোমাদের কাছে কখনো কিছু আবদার করি না। খালামণি আর খালু খুব ভালো, তবু তারা আমার বাবা মা নয়। অতীতের ছোট একটা অংশ যেটা বর্তমানের অনেকের চোখের আড়ালে রয়ে গেল ছোট্ট চিত্রার লেখা চিঠিটা। ছোট্ট মেয়েটার অদক্ষ হাতের চিঠিটা কোনো এক খাতার জাতাকলে পিষ্ট হয়ে রইল। সকলের চোখের আড়ালে, সকলের অজান্তে। বর্তমানে চিত্রা স্তব্ধ হয়ে আশরাফ আতরাফের দিকে তাকিয়ে রইল। ইমনের কথাটা তার মনে পড়ে গেল। আয়াতের মা বাবাকে সামলাতে পারছি না, তবে কি আশরাফ আয়াতের বাবা? এই মানুষটা শুধু তার বাবা নয়, এতদিন সে যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে এসেছে সেই আয়াতেরও বাবা। কথাটা ভাবতেই চিত্রার বুকের মধ্যে ধুক করে উঠল। হৃৎপিণ্ডটা অস্বাভাবিক গতিতে ছুটতে লাগল। ইমন তখন দূরে দাঁড়িয়ে চিত্রাকে কিছু বলছিল, কিন্তু মেয়েটা তার কথাগুলো কর্ণপাত করল না। মেয়েটার রাগ হলো। তার কপালের নীল রগগুলো স্পষ্ট হলো। অদৃশ্য এক যন্ত্রণায় নিজের চোখজোড়া বন্ধ করে নিল। শানু বেগম চিত্রাকে দেখে চিত্রার দিকে মৃদু দৃষ্টিতে তাকালেন। আয়াতের এমন খবর পাওয়ার পর থেকে তার তো মাথাতেই ছিল না এখানে চিত্রাও থাকতে পারে। তাহলে এখন কোনোভাবেই সে আশরাফকে নিয়ে এখানে আসতো না। মেয়েটা কি এখন আয়াতকে ভুল বুঝবে? এদিকে আদ্রিয়ান নিজের চিবুক শক্ত করে দাঁড়িয়ে আছে। সে সবটা এখন সামলামে কি করে? তার চিবুক শক্ত, চোখে মুখে অপরাধবোধের ছিটেফোঁটাও নেই। অপরাধ করলে তো তার মুখে অপরাধবোধের ছিটেফোঁটা থাকবে। সে চিত্রাকে কাঁপতে দেখে তাড়াতাড়ি চিত্রার কাছে এগিয়ে আসল। আয়াতের অবর্তমানে চিত্রার দায়িত্বটা তারই।
আয়াত যখন জানতে পারবে সে তার বোনের খেয়াল রাখতে পারেনি তখন মেয়েটা তার উপর রাগ করবে না। আশরাফ আত্রাফ নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কিছু বলতে নিবেন কিন্তু তার আগেই চিত্রা কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনি আয়াতের বাবা তাই না? সে আপনার আর এই মহিলার মিলিত প্রোডাক্ট তাই না? চিত্রা নিজের সহ্য ক্ষমতার উপর লাগাম রাখতে না পেরে মুখে যা আসল এক নিমিষেই সেটা বলে দিল, কোনো দ্বিধা করল না। চিত্রার মুখে এমন কথা শুনে আশরাফ আত্রাফ রেগে গেলেন। কি মুখের ভাষার শ্রী! বিপাশা আর ছোঁয়া চিত্রাকে কাঁপতে দেখে ছুটে তার কাছে চলে আসল। আদ্রিয়ান তাকে ধরার জন্য হাত বাড়ালেও চিত্রা সরে গেল। চিত্রার মুখে এমন ধরনের শব্দ দেখে ইমন আর অর্ণব বেশ অবাক হলো। তাদের ফ্রেন্ডদের মধ্যে ইমন গালিটালি দিলেও চিত্রা কখনো মুখ থেকে খারাপ কথা বের করে না, কিন্তু আজ ছোঁয়া এসে চিত্রাকে টেনে আনতেই চিত্রা রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, দূরে সর ছোঁয়া। আজ এই মানুষটার সাথে আমার অনেক হিসাবনিকাশ আছে। এদের পাপের বোঝা এখনো আমাকে বয়ে বেড়াতে হয়। ছোঁয়া মেয়েটার কথায় তেমন কিছুই বুঝল না। আশরাফ আত্রাফ চিত্রার দিকে তাকিয়ে হতবিহ্বলত কণ্ঠে বলে উঠল, এ কেমন ভাষা চিত্রা? চিত্রা আশরাফ আত্রাফের গলা শুনল। সেই 2 সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তার নিজের মনে জমে থাকা কষ্টরা দ্বিগুণ হয়ে আছড়ে পড়ল তার বুকে। তার চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। সে নাক টানল। ডান হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের পানি পরিষ্কার করে নিল। নিজেকে শক্ত রাখার চেষ্টা করল কিন্তু সে ব্যর্থ হল। নিজের কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তাহলে এটাই সত্যি যে আপনি শুধু আমার বাবা নন বরং আয়াতেরও বাবা? চিত্রা কথাগুলো আশরাফ আত্রাফের কানে গেলেও নিতে ঠিক বুঝতে পারছেন না। চিত্রা বারবার আয়াতের বাবা কিনা জিজ্ঞাসা করছে কেন। আশরাফ আত্রাফ আয়াতের আর চিত্রার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কিছুই জানতেন না। ব্যবসায়ী মানুষদের এটাই সমস্যা, তারা বাহিরের খোঁজ নিতে নিতে বাড়ির খোঁজ রাখতে ভুলে যান। শানু বেগম চিত্রাকে এমন করে কাঁপতে দেখে তাড়াতাড়ি তার কাছে চলে আসল। তিনি চিত্রার হাত দুইটা ধরার চেষ্টা করে শান্ত গলায় বলে উঠল, চিত্রা শান্ত হও মা, তিনি তোমার আর আয়াতের ব্যাপারে কিছুই জানেন না। চিত্রা শানু বেগমকে নিজের হাতটা ধরতে দিল না। চিত্রা নিজের ঠোঁটটা কামড়ে ধরল। মেয়েটার নাকের ডগা লাল হয়ে গেছে কান্না করার ফলে। চোখ ভর্তি পানি তখনও টলমল করছে। ঠোঁট শক্ত করে কামড়ে রাগ নিয়ন্ত্রণ করার চক্করে ঠোঁটে রক্ত জমাট বেঁধে নিয়েছে। সে শানু বেগমের কথায় কান দিল না। উল্টো সে ছোঁয়াদের দিকে তাকিয়ে বলে উঠল, জানিস তোরা আয়াতের ভালো বাবা আর আমার শরীরে যার রক্ত বয়ছে সেই লোক একজন মানুষই। চিত্রার কথাটা শুনে সকলের চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল। আদ্রিয়ান একনজরে ঘাড় ঘুরিয়ে তাকালো সকলের দিকে। সকলের মুখের অবস্থা দেখে হতাশ হলো সে। এদিকে সকলের ভ্রু কুঁচকে গেল। তারা সকলে আশরাফ আত্রাফের দিকে তাকালো। তখন তিনি মুখ তুলে চিত্রার দিকেই তাকিয়েছিলেন। মুখটা তার ফ্যাকাশে, নিস্তেজ। তার শরীরও কাঁপছে রাগে, কি নাকি এত বছরের লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখা সত্যিটা বেরিয়ে আসবে বলে। এতদিনের লুকিয়ে রাখা সত্যিটা আজ সকলের সামনে চলে আসবে। যে চিত্রাকে সে কখনো চায়নি সেই আজ সকলের সামনে সব সত্যিটা বলে দিবে। তখন তার মানসম্মান কোথায় যাবে? সে একবার নিজের জামাইয়ের দিকে তাকালো। আদ্রিয়ানো আজ সবটা জেনে যাবে। জেনে যাবে শ্বশুরের অতীতের কাহিনী। সে নিজের পক্ষে কিছু বলতে যাবে তার জন্য প্রস্তুতি নিতে থাকলো। সে শব্দগুচ্ছ ভেবে নিল। তার ঠোঁট নড়ে উঠল কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। চিত্রা ছোঁয়ার দিক থেকে চোখ সরিয়ে তার আশরাফ আত্রাফের দিকে তাকিয়ে উচ্চ স্বরে বলে উঠল, আমার জীবন থেকে আপনারা সবকিছু কেড়ে নিয়েছেন। সবকিছু। আমার শৈশব, আমার কৈশোর, এমনকি আমার নিজের সত্তাটাও কিছু বাদ দেননি আপনি। এখন কি বর্তমানেও আমাকে একটু শান্তি দিবেন না? নিজের এক মেয়েকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিয়েছেন কিন্তু দিনের পর দিন আরেক মেয়ের খোঁজ খবর পর্যন্ত নেননি। আপনি তো বাবা নামের কলঙ্ক মিস্টার আশরাফ আত্রাফ। চিত্রার কথাগুলো শুনে শানু বেগম নিজের কপালে অসংখ্য ভাঁজ সৃষ্টি করলেন। তিনি কপালে অসংখ্য ভাঁজ নিয়ে মেয়ের দিকে তাকালেন। নিজেকে শান্ত করলেন, ঠোঁট কামড়ে ধরে বলে উঠলেন, চিত্রা তুমি সবটা জানো না মা। বিষয়গুলো তুমি অন্যভাবে দেখছো, আমরা কাউকে কষ্ট দিতে চাইনি মা। তোমাকেও না। শানু বেগমের কথাগুলো শুনে সে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার মস্তিষ্কে শানু বেগমের বলা কথাগুলো বাজল।
এবার আর চোখ থেকে পানি পড়ল না চিত্রার। সে নিজের চোখটা দুইবার ঝাপটে এক দফা নিঃশ্বাস ছেড়ে বলে বিমর্ষ গলায় বলে উঠল, তাহলে কাকে সুখ দিতে চেয়েছিলেন? কাকে? আমাকে তো কখনো চাননি, তাই না? আপনার জন্য আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি মিসেস আশরাফ। আপনার মতো ফালতু মহিলার জন্য আমার জীবন। চিত্রা নিজের কথা শেষ করতে পারল না, তার আগেই আশরাফ আত্রাফ চিত্রার বা গালে শক্তপোক্ত থাপ্পড় দিয়ে বসল। চিত্রা দুকদম সরে পিছিয়ে গেল। পড়ে যেতে নিলেও সে পড়ল না। তার আগেই অর্ণব তাকে ধরে ফেলল। চিত্রা অর্ণবকে দেখল না। তার আগেই ওর বুকে পড়ে হাউ মাউ করে কেঁদে উঠল। ইমন সে দেখে আশরাফ আত্রাফের দিকে এগিয়ে আসলো, সে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনার সাহস কি করে হয় চিত্রার গায়ে হাত তোলার? আশরাফ আত্রাফ ইমনের কথাটা শুনে দাঁত কিরমির করে উঠল। এদিকে চিত্রা অর্ণবের শার্ট আঁকড়ে ধরে বলে উঠল, যে বাবা আমাকে কখনো মেয়ে বলে স্বীকার করেনি সেই বাবা নিজের স্বার্থে আমার গায়ে হাত তুলতেও দ্বিধা বোধ করল না। তোরা দেখতে চেয়েছিলি না আমার বাবাকে, দেখে নে। আয়াতের বাবাই আমার বাবা। দেখ কেন আমি তাদেরকে অপছন্দ করি। আশরাফ আত্রাফ চিত্রার কথাগুলো শুনে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, তারপর কঠিন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সকলের সামনে নিজের জায়গাটা ধরে রাখতে বলে উঠল, চিত্রা শোনো, আমি তোমার মাকে ছেড়েছি স্রেফ তার কুপ্রবৃত্তির কারণে। আমাদের মধ্যে কত কিছুর মতপার্থক্য ছিল, আমাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। শোনো, আমি তোমাকে কতবার নিজের কাছে আনতে চেয়েছি তুমি জানো। না জেনে সেই থেকে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছ। শোনো, তোমার খালা তোমাকে সবসময় আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে। আশরাফ আত্রাফের কথাগুলো শুনে আহাম্মকের মতো সকলে তার দিকে তাকিয়ে রইল। সকলে নিজেদের মধ্যে একবার চাওয়াচাওয়ি করল। আশরাফ আত্রাফ হয়তো ভাবছে তারা কোনো কিছু সম্পর্কে অবগত না। তারা কয়েকজন মনে মনে হাসল। তাদের চোখ জোড়া তখন কৌতূহলে দপদপ করতে লাগলো। অর্ণব চিত্রার বাম হাতে মৃদু চাপ দিতেই সে একবার তার দিকে তাকালো। তারপর আশরাফ আত্রাফের কথাগুলো শেষ হতেই চিত্রা হিংস্র বাঘের মতো গর্জে উঠল। সে এক প্রস্ত ঝাঁঝালো বাক্য নিজের বাবার দিকে ছুড়ে দিল। সে উচ্চস্বরে বলে উঠল, সকলের সামনে মিথ্যা কথা বলছেন কেন? আমি সবটা জানি। শোনেন, আমি যে আপনাদের অনাকাঙ্ক্ষিত সন্তান সেটা আপনিও ভালো করেই জানেন মিস্টার আশরাফ আত্রাফ। যখন আমার মাকে ভালোবাসতেন না তখন তার কাছে যেতেন কেন? যখন তাকে স্ত্রী হিসাবে মানতে পারেননি তখন কি তাকে পতিতা ভেবেছিলেন? চিত্রার কথাগুলো সকলের কানে গেল। মা বাবার মধ্যে এমন অশান্তি তাদের জন্য অকল্পনীয়। সেই ধরে বলা চিত্রার কথাগুলো বিদ্ধ করেছে তাদের হৃদয়কে। সকলের চোখ মুখে মুখে অপার বিস্ময়। তারা কখনো ভাবেনি চিত্রা আর আয়াতের সম্পর্ক এমন দাঁড়াবে। এদিকে চিত্রার কথাগুলো শেষ হওয়ার আগেই আশরাফ আত্রাফ হুঙ্কার করে তাকে চুপ করতে বললেন। তিনি রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যখনই চিত্রার গায়ে আবার হাত তুলতে যাবে ঠিক তখনই অর্ণব তার হাতটা ধরতে নিজের হাত তুলল, কিন্তু অর্ণবের আগে আদ্রিয়ান আশরাফ আত্রাফের হাতটা ধরে তার চোখে চোখ রেখে বলে উঠল, চিত্রা আমার কাছে দুইজনের আমানত বাবা। ওর গায়ে দ্বিতীয়বার হাত তোলার চেষ্টাও করবেন না। কিছু বলার থাকলে শান্তভাবে বলুন। আশরাফ আত্রাফ অবাক হলো আদ্রিয়ানের কাজে। আদ্রিয়ানের কথাগুলো শুনে সে মুখ ঘুরিয়ে সকলের দিকে তাকালো। সবাই তখন তাদের দিকেই তাকিয়ে আছে। এছাড়া ততক্ষণে চারপাশের লোকজন এখানকার চিৎকার চেঁচামেচি শুনে জড়োসড়ো হয়ে গেছে। বিপাশা সেটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ছোঁয়াও একবার আশেপাশের লোকজনকে দেখল। সে বিপাশার দিকে এসে চিত্রাকে ওখান থেকে সরিয়ে আনতে বলল। বিপাশা হ্যাঁ সূচকে মাথা নেড়ে সামনের দিকে পা বাড়ালো। সে এবার এগিয়ে এসে চিত্রার পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখল। নিজের ভারী নিঃশ্বাসটা শব্দ করে ছাড়ল। সে শান্ত স্বরে বলে উঠল, প্লিজ শান্ত হ চিত্রা। নিজেকে একটু সামলা। চিত্রা বিপাশার দিকে না তাকিয়েই বলে উঠল, এই লোকটা এতটাও ভালো মানুষ না যতটা তোরা ভাবছিস। আজ এই মানুষটার মুখোশ না খোলা পর্যন্ত আমি শান্ত হব না। আদ্রিয়ান তার কথাগুলো শুনে ধীরে ধীরে তার দিকে এলো। সে চিত্রার সামনে এসে দাঁড়ালো। তারপর শুকনো গলায় বলে উঠল, তুমি আয়াতের বোন চিত্রা। এতদিন ধরে আমি সবটাই জানতাম। আয়াত নিজেই আমাকে সবটা বলেছিল। আমি তোমাকে সবসময় সম্মান দিয়েছি ঠিক যেমন আয়াতের পরিবারকে দেই। বিশ্বাস করো চিত্রা, আয়াতের মনে তোমাকে নিয়ে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।
সে তোমাকে সত্যিই ভালোবাসে, নিজের ছোট বোনের মতো। জানো, শুধুমাত্র তোমার জন্য মেডিকেলের চান্স হওয়ার পরেও ভর্তি হয়নি। আশরাফ আত্রাফ চমকালো। শানু বেগম জানতেন, তাই চুপটি করে দাঁড়িয়ে রইলেন। চিত্রা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। তার বুকটা বেশ জোরে ওঠানামা করতে লাগলো। ঠোঁটের কোণে বিষাদময় হাসি টেনে বলে উঠল, ও মেডিকেল যায়নি এই জন্য দোষটাও আমার, তাই না স্যার? এর জন্য আপনি আমাকে দোষারোপ করেন, তাই না? আদ্রিয়ান হকচকিয়ে উঠল। সে চিত্রাকে শান্ত করার জন্য বলে উঠল, না চিত্রা, এমন কিছুই না, চিত্রা শান্ত হও। চিত্রা আদ্রিয়ানকে হকচকিয়ে যেতে দেখে গভীর নিঃশ্বাস ছাড়ল। সে নিভু নিভু চোখে তার দিকে তাকিয়ে বলে উঠল, শান্ত হওয়ার কিছুই নেই, আমি শান্তই আছি। দয়া করে আপনারা আমাকে শান্তি দিন একটু। দয়া করে আমাকে আপনারা শান্তি দিন। আদ্রিয়ান শান্ত চোখে মেয়েটার দিকে তাকালো। তার চোখের দৃষ্টি শান্ত হওয়ার পাশাপাশি করুণ। চিত্রার কথাগুলো শুনে থমথমে চোখে পলক না ফেলেই সে তার দিকে তাকিয়ে রইল। মেয়েটার কথাগুলো শোনার পর নিজের মধ্যে অনুশোচনা হতে লাগছে, যার ফলে তার মুখ থেকে শব্দ বের হতে চাইল না। তবুও সে কিছুক্ষণ পরে বিষণ্ণবদনে বলে উঠল, চিত্রা, সম্পন্ন কথাটা শোনো। তুমি ভুল বুঝছ। আশেপাশের সকলে তখন চিত্রাদের কাহিনী দেখছে। আয়াতের ছোট বোন এক কোণে দাঁড়িয়ে কাঁদছে, হয়তো কিছুটা ভয় পাচ্ছে। মেয়েটাকে দেখে তার খুব মায়া হলো। তার মনে হলো সে এখানে আশরাফ আত্রাফকে আরো দুইটা কথা শোনালে সেগুলো আয়রার ভবিষ্যতে খারাপভাবে ইফেক্ট ফেলবে। বাবার নামে খারাপ কথা শুনলে যে কেমন লাগে চিত্রা তা জানে, সে সেটা বোঝে। বাচ্চা মেয়েটার জন্য সে আজ থামল। চিত্রা কথাগুলো বলে এবার দম নিল। চোখ সরিয়ে একবার চারপাশে সবাইকে দেখে নিল। কাঁধে ব্যাগটা শক্ত করে চেপে ধরল। সে ঘুরে দাঁড়াতে গিয়েও থেমে গেল। সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে উঠল, দয়া করে আমাকে কিছু বোঝাতে এসেন না। দোয়া করে আপনার স্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এই কথাটা বলেই চিত্রা ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে লাগলো। ছোঁয়া আর বিপাশা তার পিছে দৌড়ে গেল। ইমন আর অর্ণব একবার সকলের দিকে তাকালো। সকলে তখন নিশ্চুপ দাঁড়িয়ে রয়েছে। অর্ণব সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, আমি চিত্রার সাথে যাচ্ছি ইমন। তুই থাকলে থাকতে পারিস। ইমন একবার আদ্রিয়ানের দিকে তাকালো। তারপর সে আশরাফ আত্রাফকে দেখে বলে উঠল, চিত্রার বাবাকে দেখার অনেক ইচ্ছে ছিল আঙ্কেল। আমরা সকলে ওই অমানুষটাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু সেটা যে আয়াতের বাবা হয়ে বের হবে কখনো কল্পনাও করেনি। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে মৃন্ময়ের কালো রঙের গাড়িটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। মৃন্ময় আর শতাব্দ গাড়িতেই বসে আছে। তাদের গাড়িটা যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা খুব একটা চওড়া নয়। রাস্তার দুই পাশে সারি সারি গাছ লাইন দাঁড়িয়ে আছে। গ্রামের রাস্তা হওয়ায় রাস্তায় পাশেই খড়ের গাদা। মাঝে মাঝে মৃন্ময়ের গাড়ির হেডলাইটের আলো পড়ছে রাস্তার পাশে থাকা খড়ের গাদার উপর। নিজের নগাড়ির স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে সে। তার দৃষ্টি সামনের দিকে নিবন্ধ। ঠিক তার ডান পাশে বসে আছে শতাব্দ। ছেলেটার এত চুপচাপ করে বসে থাকা ভালো লাগলো না মৃন্ময়ের কাছে। মৃন্ময় যখন থেকে হসপিটালের কি হয়েছে সেটা শতাব্দকে বলেছে, তখন থেকে সে চুপচাপ ভাবে বসে আছে। অদ্ভুত নীরবতা বাসা বেঁধেছে ছেলেটার মনে। মৃন্ময় ঠিক বুঝতে পারছে না সে কথাটা বলে ঠিক করেছে কিনা। শতাব্দ জানালার বাহিরে তাকিয়ে আছে আর মৃন্ময় সামনের দিকে। মৃন্ময় যখন নিজের কাছে ব্যস্ত ঠিক তখনই শতাব্দ হুট করে তার কাছে জিজ্ঞাসা করে উঠল, কোন দিকে যাচ্ছিস? মৃন্ময় শতাব্দের দিকে তাকালো, তারপর সামান্য হেসে বলে উঠল, ডানে যাব। ওই দিক দিয়ে গেলে শর্টকাট পড়বে। তাছাড়া জঙ্গলের পাশ ঘেঁষে একটা রাস্তা আছে, সেখানে লোকজন খুব একটা আসে না। তোর সুবিধা হবে। শতাব্দ আর কথা বাড়ালো না। সে জানে না কেন তার মধ্যে উৎকণ্ঠার তৈরি হচ্ছে। সে রুদ্ধশ্বাসে পার করছে প্রতিটি সেকেন্ড। চিত্রার জন্য চিন্তা হচ্ছে, নাকি যে কাজে এসেছে তার জন্য? চিত্রার জন্য তার মা, তানিশা, জাহেরা আন্টি সকলে আছে, তাহলে তার মেয়েটার জন্য এত চিন্তা হচ্ছে কেন? এসির মধ্যেও তার ঘাম ঝরছে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিচ্ছে। সে জানালার দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। নিজেকে শান্ত রাখার ছোট প্রয়াস মাত্র। বাইরে তখন গভীর রাত না হলেও বেশ নিস্তব্ধতা। আকাশে চাঁদ আছে। আলো দিচ্ছে চাঁদ মামা।
মাঝে মাঝে হালকা চাঁদের আলো গাছের পাতায় ঝিলিক দিয়ে নিচে পড়ছে, সেটা শতাব্দের চোখেও পড়ছে। মৃন্ময় গাড়িটা টানে মোড় নিতেই গাড়িটা সামান্য কেঁপে উঠল। শতাব্দ চোখ সামনের দিকে দিল। হেডলাইটের আলোয় সামনের ঝোপঝাড়গুলো চোখে পড়ল দুইজনেরই। গাড়ির ভিতরে নিস্তব্ধতা ছেয়ে আছে বলে মৃন্ময় অনেক আগেই গাড়ির রেডিওটাতে একটা পুরনো ইংরেজি গান চালু করে দিয়েছিল। সাউন্ড ছিল খুবই ধীম। তোর ঘুম পাচ্ছে না? মৃন্ময় রেডিওটা বন্ধ করে শতাব্দকে উদ্দেশ্য করে বলে উঠল। শতাব্দ ছেলেটার কথার মানে বুঝতে না পেরে সাধারণ কণ্ঠে জিজ্ঞাসা করল, ঘুম পাবে কেন? মৃন্ময় একটু তাকালো শতাব্দের দিকে। শতাব্দের কালো মণিজোড়ার ফলে তার চোখটাকে বেশ আকর্ষণীয় দেখায়। ছেলেটার চোখের গভীরতা খুব দৃঢ়। মৃন্ময় তাকে খুব ভালো করে চেনে, তাই তার চোখ কখন কি বলে সেটাও ভালো করেই জানে। শতাব্দ চোখ বন্ধ করে তার পাশে বসে থাকলেও যে তার মন বহুদূরে কোথাও পড়ে আছে সেটা সে বুঝল। মৃন্ময় শতাব্দের দিকে তাকিয়ে রইল। তার গাড়ি হঠাৎ একটা বাঁক নিল। গাড়িটা বামের দিকে ঢুকে পড়ল একটা গ্রামীণ সরু রাস্তায়। রাস্তার দুপাশে উঁচু ঘাস আর মাঝে মাঝে নির্দিষ্ট সীমানায় ঘেরা চাষের জমি। মৃন্ময় একটানা গাড়ি চালিয়ে যাচ্ছে। সে শক্ত হাতে গাড়ির স্টিয়ারিংটাও চেপে রেখেছে। মৃন্ময় এখন শতাব্দের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, ঘুম পাবে কেন মানে? তুই মানুষ তাই তোর ঘুম পাবে, এটা স্বাভাবিক না। কাল থেকে চোখের পাতা এক করিসনি। টানা 72 ঘন্টা না ঘুমিয়ে কাজ করতে পারি আমি, এটা তো কিছু না। শতাব্দ চোখ না খুলেই কথাটা বলে উঠল, ভয় করিস তুই? মৃন্ময় হুট করে শতাব্দকে কথাটা জিজ্ঞাসা করল। শতাব্দ চোখ বন্ধ রেখেই জিজ্ঞাসা করল, কিসের ভয়? মৃন্ময় কোনো প্যাচাল না করে সোজাসাপটা ভাবে কথাটা বলে উঠল, চিত্রাকে হারানোর। মৃন্ময়ের কথাটা শুনে শতাব্দ চোখ খুলল, তারপর সে কিছুক্ষণ চুপ করে রইল। তাদের গাড়িটা তখন একটা ছোট উঁচু ঢাল বেয়ে নামছিল। হেডলাইটের আলোতে সামনে যে ধুলো উড়ছে সেটা স্পষ্ট চোখে পড়ছিল তার। শতাব্দ সেই দিকেই তাকিয়েছিল। পাস তাই না? মৃন্ময় একবার শতাব্দের দিকে তাকালো, কিন্তু ছেলেটা তখনও বাহিরের দিকে তাকিয়ে আছে। সে শতাব্দকে উত্তর দিতে না দেখে ছেলেটাকে উদ্দেশ্য করে কথাটা বলে উঠল। মৃন্ময়ের কথাটা শুনে শতাব্দ তার দিকে এক ঝলক তাকালো, তারপর আবারও জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। তাদের গাড়িটা আবারও একবার ডানে বাঁক নিল। রাস্তা এবড়োখেবড়ো হওয়ার কারণে ঘাকুনিতে মৃন্ময় আর শতাব্দের দেহ সামান্য কেঁপে উঠল। মৃন্ময় শতাব্দকে চুপ করে থাকতে দেখে শান্ত কণ্ঠে বলে উঠল, চিত্রা ভাবি এখন শোকে আছে। পরপর দুইটা সত্যি কিছুতেই তার মস্তিষ্ক মেনে নিতে পারছে না। ভাবি এতদিন আদ্রিয়ানকে পছন্দ করত, কিন্তু এখন সে যখন সত্যিটা জানতে পেরেছে তখন শোকে আছে। হিউম্যান সাইকোলজি খুব বড় একটা জিনিস শতাব্দ। জানি। তুই সেটাকে কাজে লাগা দোস্ত। মানে? মানে হিউম্যান সাইকোলজির মতে আমরা যখন কাউকে পছন্দ করি তখন সে যদি আমাদের রিজেক্ট করে তবে আমরা মেনে নিতে পারি না, তার বদলে নতুন কাউকে খুঁজতে থাকি। তো আরে বোকা, ভাবি এখন জানতে পেরেছে আদ্রিয়ান তাকে পছন্দ করত না, সে ইমোশনালি কষ্টে আছে। তুই ভাবিকে আগে যেমন গুরুত্ব দিতে সেটা দেয়া কমায় দে, দরকার হলে তাকে অনেক বেশি ইগনোর কর। তাহলে কি হবে? দেখবে ভাবি তোর ইগনোর নিতে না পেরে তোর পিছু পিছু ঘুরতে থাকবে। ঘুরতে থাকবে কেন? মৃন্ময় চুপ হলো, সে শতাব্দের দিকে তাকালো। শতাব্দ তখন মৃন্ময়কেই দেখছে। মৃন্ময় উত্তরটা জানে, কিন্তু কোনো এক কারণে সে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে। শতাব্দ তার সংকোচ কম করে দিল। সে ছেলেটার সংকোচ কম করে বলে উঠল, হিউম্যান সাইকোলজি ঠিকই বলে। তুই যেটা বলছিস সেটাও ঠিক, কিন্তু চিত্রা যে তখন আদ্রিয়ানকে আমার মধ্যে খুঁজবে, সেটা যে ভালোবাসা সে আদ্রিয়ানের মধ্যে পায়নি, তার মস্তিষ্ক সেই ভালোবাসা আমার মধ্যে খুঁজবে। আনফরচুনেটলি চিত্রার মস্তিষ্ক আমার মধ্যে আদ্রিয়ানকে খোঁজার চেষ্টা করবে। সে মনে মনে তখন আদ্রিয়ানকে ভালোবাসবে, আমাকে না। শতাব্দকে না মৃন্ময়। আর আমি এত ছোট মস্তিষ্কের হয়ে যায়নি যে আরো একবার নিজের কথা চিন্তা করে চিত্রাকে কষ্ট দিব, তার মন মানসিকতা নিয়ে খেলব। সে আমার স্ত্রী হয়ে আছে, আমারই আছে, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কখনো ওর মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে তাহলে ভালো, আর যদি না করে তবে আমি এভাবেই খুশি আছে। ওর পাশে তো আছে। অন্য মতো নিজের স্বার্থের জন্য চিত্রাকে ব্যবহার করা আমার দ্বারা সম্ভব না।
না, সে তোকেই ভালোবাসবে, কারণ মানুষ অনেক সময় ভালোবাসা তখনই বোঝে যখন সেটা হারায় বা দূরে সরে যায়। তুই একবার চিত্রার কাছ থেকে দূরে সরে দেখতে পারিস। ওর থেকে দূরে সরে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। কখনো দূরে সরাতে যদি মানুষ কাছে আসে তাহলে সমস্যা কি? সমস্যা এটাই, তোরা চিত্রাকে চিনিস না। মেয়েটার জীবন ছোট থেকে দুঃখে ভরা, আমি চাই না ও কোনোভাবে আমার দ্বারা কষ্ট পাক। শতাব্দ। কি? শতাব্দ মৃন্ময়ের ডাকে নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করল। মৃন্ম থেমে গেল। সেই বুঝল ছেলেটাকে কিছু বলে লাভ হবে না। সেই কথা ঘোরাতে বলে উঠল, পিছনের গ্লাভ বক্স থেকে একটা ফ্ল্যাশ লাইট দে। শতাব্দ চুপচাপ ওর কথা মতো একটু পিছনে ঝুঁকে গিয়ে একটা ছোট টর্চ বের করলো। মৃন্ম এবার গাড়ি থামালো একটা জায়গায়। মৃন্ম চোখের ইশারায় কিছু বলতেই শতাব্দ গাড়ি থেকে বের হয়ে গেল। শতাব্দের উদ্দেশ্য এখান থেকে অবৈধভাবে বাংলাদেশের বর্ডার পার করে ভারতে প্রবেশ করা। তারা দুজনই নেমে পড়ল গাড়ি থেকে। মৃন্ম টর্চ হাতে নিয়ে সামনের দিকে মারছে। পথটা খোলা মাঠের মধ্যে দিয়ে হওয়ার কারণে চারপাশে তখন অনেক অনেক জোনাকি পোকা উঠছে। বড় বড় গাছের শুকনো পাতা নিচে পড়ে আছে। পায়ের নিচে শুকনো পাতা চূর্ণ হয়ে অদ্ভুত শব্দ করছে। দূরে কোথা থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ কানে আসছে। শতাব্দ বুকে হাত দিয়ে চারপাশটা দেখতেই মৃন্ম বলে উঠল, মুর্শিদাবাদে স্যার কার সাথে দেখা করতে বলেছে? শতাব্দের সামনের দিকে তাকিয়ে নিজের বুকে শক্ত করে হাত বেঁধে বলে উঠল, আমি এখনো ঠিক জানি না। গেলেই স্যার জানাবে। মৃন্ম চুপ হলো না। সে কৌতূহল নিয়ে আবারও জিজ্ঞাসা করল, পরিচয় লুকিয়ে যাওয়ার কি? শতাব্দ। শতাব্দের ভাবলেশহীন উত্তর আসল। স্যারের অর্ডার। এবার মৃন্ম চিন্তিত হয়ে বলে উঠল, যেতে পারবি তুই? ভারতের সেনাদের হাতে ধরা পড়লে কি হবে জানিস? জানি সব, কিন্তু আমার নিজের উপর বিশ্বাস আছে। আমি কাজটা ঠিক করতে পারবো মৃন্ম। শতাব্দ শান্ত কণ্ঠে মৃন্ময়কে উদ্দেশ্য করে বলে উঠল। সে মৃন্ময়কে চুপ থাকতে দেখে একবার নিজের ঘড়ির দিকে তাকালো। তারপর সে সামনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, মেজর জাহিদ, আপনি এখন আসতে পারেন। আমাকে এবার শত্রুর ডেরায় প্রবেশ করতে হবে। মৃন্ম কিছু বলল না। মৃন্ম সরু দৃষ্টিতে শতাব্দের দিকেই তাকিয়ে রইল। শতাব্দ তার দিকে তাকিয়ে আবারও বলে উঠল, তাড়াতাড়ি চলে যা জাহিদ। আমি চাই না তুই এখানে দাঁড়িয়ে থাকিস। কেন? শতাব্দ তার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে জাহিদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। শতাব্দ জাহিদকে যেতে না দেখে সামনের দিকে পা বাড়ালো, ঠিক তখনই জাহিদ পিছন থেকে বলে উঠল, মেজর আব্রাহাম মির্জা, অল দ্য বেস্ট। শতাব্দ পিছন ঘুরল। সে মৃন্ময়ের দিকে তাকালো। ঠোঁটের কোণে একটা দৃঢ় হাসি বজায় রেখে সামনের দিকে পা বাড়ালো। শতাব্দের কাঁধে তখন কালো একটা ব্যাগ। সে ব্যাগ থেকে কিছু একটা বের করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শতাব্দ যতক্ষণ না অন্ধকারে মিলিয়ে গেল মৃন্ম ঠিক ততক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। মৃন্ম বেশ কিছুক্ষণ পর গাড়িতে উঠল। সে গাড়ি স্টার্ট দিতে যাবে, ঠিক সেই সময় দূরে গোলাগুলির শব্দ শুনতে পেল। মৃন্ম গাড়ি থামালো। সেই গাড়ি থেকে বের হতেই তার থেকে কিছুটা দূরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে এই রাতের আঁধারে পুরো ধরিত্রী কেঁপে উঠল। তার কানে আসলো গোলাগুলির শব্দ। সে দূরে তাকিয়ে দেখল পূর্ব দিগন্তের কিনারায় আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। তারা সকলে যেন নিজেদের তীব্রতা নিয়ে আকাশ ছুঁতে চাচ্ছে। সীমান্তরেখার কাছাকাছি কোথাও যে ভয়ঙ্কর কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা বুঝতে আর বাকি রইল না তার। বর্ডারে হয়তো কোনো সমস্যা হয়েছে। কথাগুলো ভাবতেই মৃন্ময়ের চোখ কুঁচকে গেল। সে সরু চোখে দূরে তাকালো। তার শরীর হিম হয়ে যেতে লাগল। তার বুকের ভিতরটা দপ করে উঠল। সে লক্ষ্য করল শতাব্দ সে যে দিক দিয়ে গিয়েছিল ঠিক সেই দিকটাই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মৃন্ম তাড়াতাড়ি নিজের ফোনটা বের করল। তারপর দ্রুত একটা নম্বরে কল করল। কল কানেক্ট হতেই সে তীব্র উদ্বেগের সাথে বলে উঠল, আমি মেজর জাহিদ বলছি। আমি এক জায়গায় লোকেশন পাঠাচ্ছি। দেখেন তো এখানে কিসের ব্লাস্ট হয়েছে। পরের দিন সকালে আয়াতকে কেবিনে দেওয়া হলো। তার ছোট বোন আয়রা তাকে সবটা বলেছে। চিত্রা যে জানতে পেরে গেছে তাদের বাবাই তার বাবাতা। আয়াতকে এখনো তার দুর্ঘটনার কথা বলা হয়নি। কেউ কথাটা বলার সাহস করেনি। সে সুস্থ হওয়ার পরে চিত্রাকে নিয়ে এতটাই চিন্তা পড়ে গেছে যে নিজের ব্যাপারটা সম্পূর্ণ ভুলে বসেছে। সকাল হয়েছে।
বাইরে সূর্যের আলো জানালার কাছে এসে লাগছে। জানালা খোলা, হালকা বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে। আয়াত শুয়েছিল। উঠার শক্তিটুকু তার মধ্যে নেই। আয়াত আস্তে আস্তে নিজের চোখ বন্ধ করে নিল। সে অতীতে চলে গেল। চোখ বুঝতেই তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন প্রথমবার সে চিত্রাকে সামনাসামনি দেখেছিল। সময়টা ছিল অনেক পুরাতন। তখন সে ক্লাস সেভেনে সে নতুন স্কুলে ভর্তি হলো। সে ক্লাসরুমের বাহিরে একটা মেয়েকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সে পানি নিয়ে একবার মেয়েটার দিকে তাকিয়ে সোজা নিজের ক্লাসে চলে এসেছিল। এরপরে একদিন আয়াত তার বাবার ফোনে চিত্রার ছবি দেখেছিল। ছবিটা দেখেই সে মেয়েটাকে চিনতে পেরেছিল। শানু বেগমের কাছে ছবির মেয়েটার কথা জিজ্ঞেস করলে তিনি তাকে বলেছিল চিত্রা কি হয় তার। তিনি চিত্রাকে নিজের কাছে আনতে চেয়েছিলেন। সেদিন শানু বেগম আয়াতকে যে কথাগুলো বলেছিল তা আজও আয়াতের কানে বাজে। এই যে যেমন, মেয়েটার নাম চিত্রা। সে তোমার সৎ বোন আয়াত। ওকে যদি আমাদের কাছে আনতে পারতাম তাহলে ওর জীবনটা হয়তো বদলে যেত। মেয়েটা সকলের ভালোবাসা পেত, কিন্তু শানু বেগম কিন্তুতেই আটকে গিয়েছিলেন। আশরাফ কখনোই তেমন রাজি হননি চিত্রাকে নিজের কাছে রাখার বিষয়ে। তিনি চিত্রার বিষয়ে বরাবরই উদাসীন ছিলেন। অন্যদিকে চিত্রার খালামণি জাহেরা বেগমও নিজে চিত্রাকে লালন পালন করতে লাগলেন, তিনিও তাকে শানু বেগমের কাছে পাঠাতে চাননি। স্কুলে চিত্রাকে দেখার পর থেকেই আয়াতের মধ্যে ভালো লাগা কাজ করত। তার ইচ্ছে করত এগিয়ে গিয়ে কথা বলতে, কিন্তু তার মধ্যে এক ধরনের সংকোচ ছিল যা তাকে আটকে রাখত, হয়তো যার ফলে সে কখনোই কথা বলতে পারেনি। পরে ক্লাস 10-এর শেষে যখন আয়াত কলেজে ভর্তি হলো তখন আবার তার নতুন করে চিত্রার সঙ্গে দেখা হলো। এবার চিত্রা আর সে একই ক্লাসে ছিল। চিত্রা সব সময় চুপচাপ বসে থাকত। আয়াত একদিন সাহস করে চিত্রার সঙ্গে কথা বলল, এরপর থেকে তাদের বন্ধুত্বের শুরু হলো। একজন চিত্রার সবটা জেনে তার সাথে বন্ধুত্ব করল, আর একজন কিছু না জেনেই মানসিক শান্তির জন্য তার সাথে মিশতে লাগলো। তাদের বন্ধুত্ব দুজনের জীবনকেই বদলে দিল। চিত্রা এতদিন মেয়েটা যেমন চুপচাপ থাকতো সে আর চুপচাপ থাকতে পারত না। আয়াতের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর থেকেই চঞ্চল প্রকৃতির আর হাসিখুশি প্রকৃতির হতে শুরু করলো। চিত্রার মধ্যে পরিবর্তন আসলো। মেয়েটা সবসময় হাসিখুশি থাকা শুরু করলো। সে নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেল। সে আয়াতকে সবসময় বলতো, জানো আয়াত, তুমি আমার জীবনের মূল্যবান একজন মানুষ। তোমার মধ্যে আমি নিজের খুশিকে দেখতে পাই। চিত্রা আয়াতকে তার বোনের মতো ভালোবাসতো। এটা না জেনেই যে আয়াত তার বোন তা। একদিন চিত্রা তাকে নিজের বাবা মায়ের সম্পর্কের কথা বলেছিল। চিত্রার কথা শুনে আয়াতের ভিতরের অনুশোচনা তৈরি হলো। সে নতুন করে তার বাবাকে চিনতে পারল। সে জানতে পারল তার বাবার আচরণের জন্যই চিত্রা কতটা কষ্ট পায়। সেদিন চিত্রার কথা শুনে আয়াতের মনে হলো সে নিজেও চিত্রার জীবনের এই কষ্টের জন্য কোথাও না কোথাও থেকে দায়ী। আর এই অনুশোচনাই তাকে তার বাবার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিয়ে গেল। হঠাৎ একদিন চিত্রা আয়াতকে তানিশাদের বাড়িতে নিয়ে গেল। আয়াত আসতে চায়নি, কিন্তু চিত্রা তাকে জোর করে ধরে আনল। জাহেরা বেগম এক দেখার আয়াতকে চিনতে পারল। তিনি চিত্রার আড়ালে একবার আয়াতকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি না আশরাফ আর শানুর মেয়ে? তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি দেখি তোমার মায়ের মতোই দেখতে হয়ছ। আয়াত সেদিন মিথ্যা বলতে পারত, কিন্তু সে মিথ্যা বলেনি। সে সত্যিটাই বলেছিল, বেশ কাচুমাচু হয়। জাহেরা বেগম সেদিন তাকে বলেছিল, জানো চিত্রা সবসময় তোমার কথা বলে, আমাদের পরে কেউ যদি ওর খুব আপন হয় তাহলে সেটা হলে তুমি মা। তোমার কারণেই চিত্রা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। তুমি না থাকলে চিত্রা হয়তো আরো একা হয়ে যেত। তবে আমি তোমাকে অনুরোধ করব আয়াত, তুমি চিত্রাকে কখনোই সত্যিটা বলবে না। তুমি বলবে না তুমি সম্পর্কে ওর কে হও, কারণ সত্যিটা জানলে মেয়েটা হয়তো তোমার থেকে দূরে সরে যাবে। অনেক কষ্ট পাবে ও। সেদিন জাহেরা বেগমের কথাগুলো শুনে আয়াতের মনটা ভারী হয়ে গিয়েছিল, যার ফলে আয়াত তার আর আদ্রিয়ানের বিয়ের কথাটাও তার থেকে লুকিয়ে রেখেছিল। মেয়েটাকে যদি সে তার বিয়ের ব্যাপারে জানাতো তাহলে হয়তো চিত্রা তার বাড়িতে আসতো। তবে আয়াতের বিয়ের ব্যাপারে জাহেরা বেগম সবটা জানতেন। আয়াত যখন কথাগুলো ভাবছিল ঠিক তখনই কেবিনের দরজা খুলে আদ্রিয়ান আসল। সে আয়াতকে চোখ বন্ধ করে থাকতে দেখে তার মাথায় হাত বোলালো।
আয়াত চোখ খুলল। সে আদ্রিয়ানকে দেখা মাত্রই মিনমিনে কণ্ঠে বলে উঠল, চিত্রা কি আমার উপর খুব রাগ করেছে? আদ্রিয়ান কোনো উত্তর দিতে পারল না। সে চুপটি করে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়াত কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সমাপ্ত গল্প। গোধূলির লগ্নে তোমার আগমন। লেখনীতে সাদিয়া তাসনিম। অন্তিম